ওকে, পারফেক্ট। হ্যাঁ, জাহিদ ভাইয়া বলতেছিলেন একটা স্টোরি দিয়ে আমরা শুরু করব। সো লেটস গো ইনটু দ্যাট স্টোরি। রাইট, ইটস মানে এটা আমার নাম নিয়ে যে আসলে, সো আমার নাম তো ওকে, ইভেন নামের প্রোনাউন্সিয়েশন নিয়েও গল্প আছে। তো এরকম এখন আম, আমার বাবা মা যে নাম যেভাবে আর কি আমাকে ডাকে সেটা হচ্ছে জাহিদ। তো জাহিদ, আর লাস্ট নেম তো সবুর। সো জাহিদ সবুর। সমস্যা হলো যে আমার ইংরেজিতে যেভাবে নামের স্পেলিংটা, যেটা আমার ফেসবুক এবং সব জায়গায় আছে, সেটার প্রোনাউন্সিয়েশন কিন্তু জাহিদ না, সেটা কিন্তু জাহিদ। বিকজ এটা ZAHEED। তো বিফোর গোয়িং টু লাইক ওই প্রোনাউন্সিয়েশনের স্টোরি, বিকজ যখন বাংলাদেশ আমার মানে ছোট থেকে বড় হওয়া বাংলাদেশে, তো সেখানে তো আসলে সবাই বাংলা নামেই ডাকে। সো জাহিদ জাহিদ জাহিদ, এভরিথিং ইজ ফাইন। তো তারপর যখন ইউনিভার্সিটিতে গেলাম, সেখানে যেটা হলো যে লাস্ট নেম যখন ক্লাসে নামের লিস্ট আসে, তখন লাস্ট নেম প্রথমে আসে, তারপরে কমা ফার্স্ট নেম। তো এটা সবার নামই এরকম হতো। তো ওখানে দেখা গেল যে মানুষ ওখানে সবুর কমা জাহিদ, তো এইভাবে করে যেহেতু আসতো, সবাই সবুর ডাকা শুরু করলো। তো দেখা গেল যে একসময় সবাই আমাকে সবুর নামে চেনে। তো ইউনিভার্সিটি লাইফ থেকে যত আমার ক্লাসমেট, ফ্রেন্ড, টিচার যারা আছে, সবাই এখনো আমাকে সেই সবুর নামেই চেনে। তো ইটস রিয়েলি ইন্টারেস্টিং বিকজ বাবা মা আমাকে সবসময় জাহিদ নামে ডাকে, জীবনেও কখনো সবুর নামে ডাকে নাই। আমার ইউনিভার্সিটি লাইফের আগে আমার ফ্রেন্ডরা কেউ কখনো আমাকে সবুর নামে ডাকে নাই। ইউনিভার্সিটি লাইফের পরে হঠাৎ করে আমি সবুর হয়ে গেলাম। তো আমার মনে হয় যে এটা শুধু আমি না, আমাদের ইউনিভার্সিটিতে আরও হয়তো অনেকে আছে যাদের ক্ষেত্রে এটা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে নামটা এত অবভিয়াস থাকে যে এখন যদি কারো নাম হয় সামথিং খান, তো অবশ্যই কেউ তাকে খান নামে ডাকবে না, তাই না? তাকে তার যেটা ফার্স্ট নেম আছে সেটাই রাখবে। যদিও ক্লাসে যখন লিস্ট আসে নামের, তখন দেখা যায় যে খান অমুক, খান তমুক, কিন্তু সবুর জাহিদটা সবুর জাহিদই থেকে গেল। এটা জাহিদ সবুর হলো না, জাহিদ হলো না, এটা সবুর হয়ে গেল। তো ওইভাবে করে আর কি এখন যখন কেউ জিজ্ঞেস করে বাংলাদেশ থেকে যে আসলে কি নামে ডাকবে, আমি মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই যে আসলে কি বলবো, সবুর নাকি জাহিদ, আমি জানি না। আর প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা হয় হচ্ছে যখন আমি পরে কাজে যাই, বিদেশে আসি, তারপরে কাজে যখন গিয়ে সবাই নাম আমি ইন্ট্রোডিউস করি, আমি হচ্ছে জাহিদ। জাহিদ, জাহিদ কে? তো বিকজ তারা তো নামের স্পেলিং দেখতেছে যে ZAHZAH যেভাবে প্রোনাউন্স করি, ডাবল ইডি, তো সেটা তো হচ্ছে জাহিদ, রাইট? ইটস নট জাহিদ। তো এনিওয়ে, সো তখন দেখি যে আসলে এটা তো আসলে খুব খুব কনফিউজিং হয়ে যায়। তখন সবাইকে গল্প বলা তো সম্ভব না। তো এখন যখন ইন্ট্রোডিউস করি নিজেকে কাজে, তখন জাহিদ বলি। সো সো এই জন্য আসলে কোনো ভুল ভুল নাই, মানে যে যে নামই আমাকে যেভাবেই প্রোনাউন্স করে, যেভাবেই ডাকে, সবই ঠিক। ভুল যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে এক্ষেত্রে আসলে কিছুটা আমার বাবা মার উপরেই যায় আর কি ভুলটা, তাই না? তারা ওভাবে নামের স্পেলিংটা আর প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে রাখলে এরকম হয়তো হতো না। তো যাই হোক, ইটস ওকে। আসলে ভাই এই যে নিকনেম এবং ফার্স্ট নেম এই ব্যাপারটা তো বাংলাদেশে অনেক বেশি। লাইক আমাদের একটা ফ্যামিলি নেম থাকে, একটা নিকনেম থাকে, ফার্স্ট নেম থাকে। যেমন আমার স্টোরি বলতে পারি, আমার নাম, আমি পডকাস্টে সবসময় আমার নাম উদয় বলি, এটা আমার নিকনেম। আমার বাসায় সবাই, ফ্রেন্ডরা সবাই এই নামে চিনে। বাট আমার পাসপোর্টের নাম হলো মুশফিকুর রহমান, এন্ড দেয়ার ইজ নো উদয় ইন ইট। সো মানে কনফিউশনটা যখন হয়, মানে আমার অফিসিয়াল মানে কলিগদেরকে কেউ যদি বলে যে উদয় নামে কাউকে চিনো কিনা, তখন ওরা বলে যে নো, উই ডোন্ট নো এনি উদয়। দেন अगेन ওরা মুশফিকুর নামটাও উচ্চারণ করতে পারে না। সো আমি সবার সুবিধার জন্য আমি শর্ট করে মুস বানাই নিছি। সো এখন প্রফেশনালি আমাকে মুস নামে চিনে আর কি। বাট ইয়া, নামের আসলে কোনো ঠিক ঠিকানা নাই। বাট সব ব্র্যান্ডিং এর জন্য আসলে আই থিংক একটা নাম থাকা ভালো আর কি। মানে সবাই যাতে এক নামে চিনে আর কি। হ্যাঁ, সেভাবে চিন্তা করলে সবুর নামটা বেটার, বিকজ এটা আরো হুম, আনকমন। রাইট। জাহিদ আসলে অনেক আছে তো। হুম। yeah, বাংলাদেশে চাহিদা অনেক আছে। খুবই কমন নেম। তো সো জাহিদের মিনিংটা কি ভাইয়া? হোয়াটস দ্য মিনিং? জাস্ট টু সো আমি, হ্যাঁ, আমি এটা খোঁজার চেষ্টা করেছি আসলে। দ্য প্রবলেম ইজ বিভিন্ন সোর্সে মিনিংটা বিভিন্ন রকম থাকে, তো এই জন্য আসলে এটাও আসলে বলা মুশকিল। তো এটা অনেকটা যে সত্যের পথের যোদ্ধা বা এরকম একটা কিছু একজন আমাকে একবার বুঝালো, পরে গিয়ে আমি চেক করলাম, তারপরে আবার আমি সামথিং ডিফারেন্ট একটা কিছু পেলাম। সো ইটস লাইক, I don't know, sorry, excuse me. সবুর নামের মিনিং ইজ সোজা, পেশেন্স। সো ওটা সহজ, যে হ্যাঁ, আসলে যে আমার লাস্ট নেম ইজ লিটারালি পেশেন্স, সো আই শুড বি পেশেন্ট। মানে এটা আমি আমার নিজেকে বলি, ইট হেল্পস। যখন আমি ইমপেশেন্ট হয়ে যাই, অধৈর্য হয়ে যাই, যে আরে আমার নাম হচ্ছে সবুর, আমি যদি ধৈর্য না ধরি তাহলে কে ধরবে? কে ধরবে, right? এখন ইফ ইউ স্ট্যান্ড বাই দ্যাট প্রিন্সিপাল, আমার ফার্স্ট নেম হচ্ছে মানু চেহের, যেটা একটা পার্সিয়ান নেম। এন্ড আমার ফ্যামিলি অনেক শখ করে রাখছে নামটা আমার, বিকজ আমার মানে আমার আব্বার নানা ছিলেন, হি ওয়াজ আ
Persian literature enthusiast আর কি, উনি Persian literature পড়তেন, so he named me after a Persian prince or whatever, Manu Cheher. And Manu Cheher literal meaning হচ্ছে the face of heaven. And if I stand by your principle, it's a lot of pressure to live up to. So I'd rather not আর কি. Yeah, I mean, metaphorically, I think it's very nice, right? Like, I mean, মানে I think it depends on how you look at it. যে আমি যদি এখন যেভাবে হওয়া উচিত, মানে হেভেন কিরকম হওয়া উচিত, সেখানে মানুষ সব খুব ভালো হওয়া উচিত, সবাই খুব নাইস হবে। তো সেখানকার একজন নাগরিক যদি হয়, সে যদি সেখানকার মানুষদেরকে রিপ্রেজেন্ট করে বা সেখানকার যেরকম আমরা আশা করি মানুষরা হবে, তাহলে তার সেরকম খুব ভালো, খুব নাইস, খুব হাম্বল, আন্তরিক, এমপ্যাথেটিক। সো ইন দ্যাট ওয়ে I can see যে it's a nice thing. It's a nice aspiration to have. এভাবে চিন্তা করিনি আসলে। I always thought it would be a nice icebreaker আর কি, to joke about. আমি একটা স্টোরি বলি শাফির নামের ক্ষেত্রে। শাফির সাথে আমার ফার্স্ট যখন মিট হয়েছে ফার্স্ট ইয়ারে আমরা ইউনিভার্সিটিতে, সো ওর নাম দেখলাম যে মানু চেহের শাফি। তো ও আর কি ম্যানচেস্টার ইউনাইটেডের ডাইহার্ড ফ্যান ছিল। তো আই থট লাইক মানে এটা কি ম্যান ইউ চেহের নাকি, মানে আমি ফার্স্ট আমি মানে কনফিউজ ছিলাম যে ও কি অ্যাকচুয়ালি ম্যান ইউ থেকে নামটা নিছে নাকি। Yeah, like ওই ম্যানইউ হিসাবে যদি চিন্তা করি আমরা, যে কোনো একটা সময় obviously the face of Man U keeps changing, but there is like a face of Man U, right? যেমন বার্সেলোনার face of Barcelona has been Lionel Messi for a long time. তো এভাবে ওটা তো আসলে it's not just about how he looks, but about like how he represents the club. So yeah. আচ্ছা, নাম নিয়ে তো অনেক কিছু আমরা বললাম। ভাইয়া মানে I would not introduce you. I think আপনি আপনাকে যদি একটু introduce করেন আমাদের দর্শকদের জন্য, it would be really great. মানে So I think I'm pretty sure আমি কখনো বোধহয় আমার নিজেকে ইন্ট্রোডিউস করি নাই কোনো এরকম আমি জানি না when was the last time, মেবি যখন আমি প্রথম ভিডিও তৈরি করা শুরু করি তখন হয়তো ইন্ট্রোডিউস করতাম, তারপরে এক সময় আর মানে I guess people don't care, right? I mean, who cares আমি কে, মানে it's more about আমি কি বলতেছি, maybe I would hope that that's what they should value, because আমি কে it really doesn't matter, তাই না? It's like আমরা যখন একটা মানুষকে আমরা তাকে লিমিট করে ফেলি যে আচ্ছা উনি হচ্ছে ডাক্তার, তাহলে তো সে ডাক্তার, মেডিকেল জিনিসপত্র ছাড়া আর কিছু জানে না। তো এটা আসলে আমি শেষ পর্যন্ত আমার পরিচয়, আমি একজন মানুষ, আমি চিন্তা করতে ভালোবাসি, আমি সমাজে বসবাস করি, তো সমাজের সামাজিক জিনিসপত্র নিয়ে চিন্তা করি, টেকনোলজি নিয়ে কাজ করি, সো সেটা নিয়ে চিন্তা করতে পছন্দ করি। তো জীবন দর্শন এরকম আরো যত কিছু আছে, একটা মানুষের সবকিছু নিয়ে আমার মনে হয় যে একটা কিউরিওসিটি থাকা এবং চিন্তা করা, ইটস এ গুড থিং। সো আই এম জাস্ট one of those people. Completely agreed ভাইয়া। You're right, মানে একটা পরিচয়, কি করছেন, কোথায় থেকে পড়াশোনা করেছেন, it puts you in a box, and ওই মানুষ সাথে সাথে ওদের পারসেপশন নিয়ে ওইটা থেকে থাকে, they don't let you go, মানে এক্স্যাক্টলি লাইক এরকম অনেক শুনতেছে যে আপনি অমুক করেন, আপনি আবার এটা নিয়ে কেন কথা বলতেছেন। তো আমি বললাম যে তো আমি কি সমাজে বসবাস করি না, আপনি সমাজে আপনারও কথা বলা উচিত, তাই না? প্রত্যেকের কথা বলা উচিত, ইট ইনভলভস অল অফ আস। যেমন আমরা সেম প্রবলেম ফেস করছি ভাই। আমরা মানে পডকাস্ট যখন করতেছিলাম তো আমরা অনেক ডিফারেন্ট টপিক নিয়ে অনেক সময় কথা বলি, দেখা যাচ্ছে কখনো স্পোর্টস নিয়ে কথা বলতেছি, কখনো পলিটিক্স নিয়ে করতেছি, কখনো টেক নিয়ে। তো অনেকে কমেন্ট করে যে আপনারা এটাকে চায়ের দোকান বানিয়ে ফেলেছেন, যে অনেক কিছু নিয়ে কথা বলেন। তখন আমার এমন অ্যান্সারটা, মানে আমার অনুভূতিটা এমন ছিল যে আসলে এটা তো একটা আড্ডারই জায়গা, মানে এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা চায়ের দোকান হলে সমস্যা কোথায়? চায়ের দোকান কি খারাপ জিনিস নাকি? ডিজিটাল ভার্সন অফ আমরা চায়ের এরপর দোকান। থেকে পডকাস্টে চা নিয়ে বসবো, লাইক মানে রিয়েলি চা খাবো, মানুষজন যাতে মানে আরো রিল্যাক্স। চা খাওয়াটা যে আমরা মিস করি না, আপনি তো ভাইয়া অনেকদিন ধরে হয়তো বাইরে আছেন, হ্যাঁ, মানে চা খাওয়ার যে আলটিমেটলি আলোচনাটা। রাইট। না, আমি জাস্ট বলছিলাম যে যারা এটা দেখতেছে তারা কি চায়ের দোকানে বসে আড্ডা দেয় না? তারা কি চায়ের দোকানে যায় না? তো চায়ের দোকান আবার কবে থেকে খারাপ জিনিস হয়ে গেল? সেটাই। আচ্ছা, আমরা না আজকে তাহলে জাহিদ ভাইয়ের কোনো ইন্ট্রোডাকশন দিব না পডকাস্টে। Figure it out. Figure it out You yourself, figure it guys. out. You have Google, you have YouTube. You can figure it out, I think. আচ্ছা ভাই, আপনি একটা কথা বলছেন, ইউ said that আপনার মানে আপনি তো সমাজে থাকেন, আপনার অনেক কিছু ইস্যুস নিয়ে আপনি কথাবার্তা বলেন। এখন usually we start with a specific social issue and we ask an opinion আমাদের গেস্টদেরকে, বাট আমাদের ওয়ার্ল্ডে তো অনেক কিছুই হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে পলিটিক্স, সো মেনি ইস্যুস।
what is one particular issue that is মানে has been on your mind কিছুদিন ধরে, বা আপনাকে maybe you're losing sleep over it, I hope not, but you know maybe something that keeps your mind occupied আর কি, যেটা নিয়ে আপনি করতেছেন and you think a lot about. Is there anything that is you've been হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। তো একটা জিনিস আসলে হঠাৎ করেই আমার মাথায় একটু আসলে ক্লিক করে, বা আমি কালকে রাতে I was looking at your podcast, your channel. The first video on your YouTube channel that pops up. তো I started watching. তো আমি কিছু দূর দেখার পরে what I realized যে আমরা না অনেক সময় অনেক কিছু এত used to হয়ে যায় যে আসলে সে তার মধ্যে ভালো খারাপ আর দেখতে পাই না। And that's something that worries me, যে আমাদের সমাজে অনেক সময় আমরা ভালো খারাপের যে পার্থক্যটা ওটাই আর বুঝতে পারি না। You know, like I've seen this guy before because মানে আমার পোস্টে কেউ এসে মানে একটা কথা আমার প্রায় শুনতে হয় যে আপনার বেতন কত, and like আমি বলবো না, কেন বলবো? আমার বেতন কত তা দিয়ে তো আসলে কারো কোনো পার্থক্য হবে না, তাই না? মানে কেউ যদি আমাকে আমার বেতন দিয়ে মাপা শুরু করে, that's pretty sad, because যখন আমি আগে আমার বেতন কম ছিল তখনও আমি যেভাবে কথা বলতাম, যেভাবে চিন্তা করতাম, আজকে আমার বেতন যদি বেশি হয়ে থাকে একভাবেই তো করি, তাই না? তো তার মানে কি আমার আগের মূল্য কম ছিল বা আমার কথার মূল্য কম ছিল? তো এটা তো আসলে ঠিক না। তো তখন সেই মানুষদের কয়েকজন কমেন্টে আমাকে বলে যে হ্যাঁ, অমুক ভাই বলছে যে আয় রোজগার নিয়ে কথা না বলা নাকি একটা ট্যাবু আমাদের সমাজে, এটা নাকি আসলে ভালো জিনিস। তো that's the first time I heard about him, and it really মানে I was like wow, মানে আমি তো বিদেশে এখন অনেক বছর ধরে আছি, এখানে কেউ আয় রোজগার নিয়ে কথা বলে না। সো এটা আমাদের সমাজের ট্যাবু কবে থেকে হলো? এটা তো কোথাওই মানে এটা তো বলার, একটু যদি আমরা গভীরে গিয়ে চিন্তা করি, কি যায় আসে এই যে আমরা এখন এখানে বসে আড্ডা দিতেছি, শুড ইট ম্যাটার যে কে কত আয় রোজগার করতেছে? শুড ইউ ভ্যালিউ সামবডি মোর অর লেস ডিপেন্ডিং অন দ্যাট? ইজ দ্যাট রাইট? আমার কাছে তো মনে হয় না যে এটা ঠিক। তো আরেকজন যে কম আয় করতেছে আমি কি তাকে ছোট করে দেখবো নাকি? মানে আমি যদি নিজেকে বড় করে দেখি বিকজ আমি বেশি আয় করি, তার মানে কিন্তু বাই ডেফিনেশন আমি আরেকজনকে ছোট করে দেখতেছি। ইজ দ্যাট রাইট? মানে এটা আমি তো ঠিক না। কম্পেয়ার করতেছি মানুষকে তার আয়ের উপরে, মানে when I Right. know the number then I know যে how much value I should put towards his speech. হ্যাঁ, এটা লাইক ছোটবেলায় আমাদের পাঠ্য বইয়ে ছিল, শেখ সাদী সম্ভবত এক তার গল্প, যে সে কোথায় বেড়াতে যায়, তো প্রথমবার যখন যায় তখন তার গায়ের কাপড় চোপড় খুবই খারাপ ছিল, তো তখন তাকে একটু ভালো আপ্যায়ন করা হয়নি, খুব বাজেভাবে ব্যবহার করা হয়, বিকজ তার পোশাক খুব দেখে মনে হয়েছিল যে সে খুব গরিব বা ওরকম কোনো সেরকম কোনো সম্ভ্রান্ত ব্যক্তি না। তারপরে এবার সে একই জায়গায় যায়, কিন্তু এবার খুব দামি পোশাক পরে যায় এবং তাকে খুব সুন্দর আদর আপ্যায়ন করা হয়। তো তখন সে বলে যে তাহলে তখন যখন তাকে খাবার দেওয়া হয়, সে খাবারগুলো ওই কাপড়ের পকেটে রাখা শুরু করে, বিকজ খাবারটা তো আসলে দেওয়া হচ্ছে কাপড়কে, তাকে না, তাই না? সেই মানুষটাকে না। তো আমরা যখন মানুষকে পোশাক আশাক দিয়ে বিচার করি, তো আমার মনে হয় যে মানে এরকম ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে যখন বিচার করি আমরা আসলে খুব ছোট করে চিন্তা করতেছি। তো সো এনিওয়ে দ্যাট স্টেড উইথ মি অ্যান্ড দেন আই ফরগট অ্যাবাউট ইট। এত কিছুর মধ্যে আর সময়ও হয় না। আর আমি সাধারণত মানুষকে ওভাবে একজন মানুষকে নিয়ে কথা বলতে পছন্দ করি না, বিকজ আমার কাছে মনে হয় যে এটা ঠিক না। কিন্তু আমি আসলে সমস্যাটা নিয়ে কথা বলছি এখানে, যে এই সমস্যাটা তো আসলে একজন মানুষের সমস্যা না, এটা তো আমাদের সমাজ এটাকে অ্যাকসেপ্ট করে, এভাবে চিন্তা করে মানুষ, তাই না? একজন মানুষকে যখন দেখে খুব ভালো কাপড় চোপড় পরে আসছে, তাকে একদম স্যালুট দিচ্ছে, খুব সালাম টালাম দিচ্ছে, আর যে একজন হয়তো একটু সাধারণ কাপড় পরে আসছে, এটা কেমন কথা? কিন্তু আমি যে বাইরে থাকি, আমি সবসময় সাধারণ কাপড় পরে থাকি, হু কেয়ার্স, রাইট? আমার কাপড় দিয়ে তো কেউ আমাকে বিচার করবে না। আই লাইক দ্যাট সো মাচ, তাই না? কারণ আমি কিভাবে কথা বলছি, আমি কি বলছি আসলে, তাই না? সেটার জন্য আমাকে মূল্য দেওয়া উচিত, নট বিকজ অফ আমি কি পরে আসি, বিকজ বাজারে গিয়ে টাকা দিয়ে যে কেউ একটা কাপড় কিনে নিয়ে আসতে পারে, দ্যাট ডাজন্ট মিন এনিথিং, রাইট? অথবা ইউনো লাইক এনিওয়ে, সো ভিডিওটার আরেকটা জিনিস যেটা ছিল, উইচ অলসো ওয়াজ এগেইন ইন দ্য সেম ভেইন, যে সে হচ্ছে একটা কাজ করেছে, যেটা ইজ বিকজ আমি টেকনোলজি নিয়ে কাজ করি, আমি সিও কিভাবে কাজ করে আমি জানি। দ্য এক্সাম্পল দ্যাট ইউ গাইজ ওয়ার টকিং অ্যাবাউট, দ্যাট ইজ এ স্ক্যাম। যে আমি একটা জিরো কম্পিট কিওয়ার্ড নিয়ে সেখানে আমি একটা দেখাই সাইট বা একটা স্টোরি বা কন্টেন্ট একদম উপরে র্যাঙ্ক করে, তারপরে আমি প্রুভ করি সেটা বাকিদের কাছে যে আই এম রিয়েলি গুড অ্যাট ইট। অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ টু টেক মাই ওয়ার্ড ফর ইট, just open Google, search top SEO scams,
The first link or the second link you'll see is from Search Engine Journal, which is pretty renowned in this SEO area. সেখানে গেলে যে টপ স্ক্যামগুলো আছে তার মধ্যে ওটা আছে. I think it's number 9 or something. You can search for it. How to like ranking number 1 for X and using that to impress people. It's a scam. I mean, there's no two way about it. And it's not my word. It's not subjective. Like আমরা অনেক সময় কথা বলি যে আচ্ছা এটা আমার ধারণা, আমার মতে. No, it's not আমার মতে. It is objectively true. তাহলে literally it's a scam. So a person who does that and who takes credit for that, right? কেউ যদি এখন শখের বশে করে but doesn't tell anyone about it, doesn't speak about it, that's different. That's fine. I'm okay with that. But who takes credit for it? Who says that literally in your video he says that he used it, it benefited him. He used it for benefit. That's scamming. I'm sorry to say there is no two way about it. And a person who does that is a scammer. Scammer বাংলায় translate করলে what? প্রতারক, ঠকবাজ. And we celebrate that. আমাদের সমাজে আমরা বুঝতেই পারি না যে কোনটা ঠকবাজি, কোনটা প্রতারণা. আমরা সেটাকে আমরা সেলিব্রেট করি. And this is worrying, right? Because আমরা তাহলে আসলে কিভাবে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? এতে করে again I don't want to make it about him. The problem is not him. The problem is the people of the society যারা সেটা দেখতে পাচ্ছে না. এটা দেখার জন্য তো আসলে খুব বেশি কিছু লাগে না, তাই না? এটা জাস্ট আমি যেটা বললাম যে if you go to Google, just literally search, you'll see the first result or the second result explains that it's a scam. So anyway, my point is that this really worries me. যে আমার মনে হয় যে আমাদের সমাজে এখন খারাপ জিনিস মানে ঠকবাজি করা, প্রতারণা করা, এগুলো অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে. মানুষ এই যে ঘুষ খাওয়া যেমন, তাই না? যারা ঘুষ খায়, যে ঘুষ খেয়ে তারপরে সেটা নিয়ে তারপরে অনেক কিছু করে, মানুষ যে ও ওয়াও দিস গাই হি ইজ রিয়েলি সাকসেসফুল. কিন্তু যদি সে সেটা প্রতারণা করে থাকে বা যদি সে মানুষকে লাইক অবশ্যই ঘুষ খাওয়া তো ভালো জিনিস না, তো ব্রাইবিং, তো সেটা ইট ডাজন্ট ম্যাটার এনিমোর. তো তাহলে করে আমাদের সমাজ কোথায় যাবে, তাই না? এটা তো ভালোর দিকে যাবে না. আমি বলবো যে বিদেশের সমাজে আমার প্রথম যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে যে মানুষ ভালো হওয়াকে প্রাধান্য দেয়. এটার একটা মূল্য আছে. ভালো হওয়ার যদি কোনো মূল্য না থাকে, সবকিছু ইফ ইটস এভরিথিং ইজ অ্যাবাউট মানি, সবকিছু যদি কার কত টাকা আছে, কিভাবে, তাহলে তো আসলে যে লটারি জিতে $1 million জিতলো তাহলে সেই তো আসলে, তাই না, বিশাল কিছু অ্যাকমপ্লিশ করলো. বাট ইন মাই ভিউ ইট শুড নট বি দ্য কেস. ইটস প্রিটি স্যাড ইফ দ্যাট বিকামস দ্য কেস. ইট শুড বি more than that. It should be deeper than that. It's too shallow ওভাবে চিন্তা করলে যে সবকিছু হচ্ছে শুধু টাকা. মানুষ ঠকিয়ে অনেক কিছু করে কিন্তু টাকা করা যায়, তাই না? তো এনিওয়ে, another reason, sorry আমি একটু লম্বা করে ফেলছি, another reason যে কারণে আমি এটা নিয়ে কথা বলছি যে মানুষটার হয়তো ওরকম টাকা নেই, বা যে মানুষটার হয়তো যেমন এখন যে ও ভাইয়া আপনি বলতেছেন এটা হয়তো বিকজ আপনার ফলোয়ার নেই. ভাই আমার যথেষ্ট ফলোয়ার আছে. আমার ফেসবুক পেজের 1.5 মিলিয়ন ফলোয়ার আছে, 15 লাখ. আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে খারাপ না. টাকা পয়সা হিসাব করার প্রয়োজন নাই. কেউ যদি মনে করে আমি তার চেয়ে আমার টাকা পয়সা কম আছে, সে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি প্রমাণ করে দিব যে তার ধারণা ভুল. তো যেহেতু আমার সেই অবস্থানটা আছে, সেহেতু আমি এগুলো বলতে পারি. কেউ আমাকে বলতে পারবে না যে আপনি এটা বলতেছেন বিকজ অন্য কোনো এজেন্ডা আছে. আমার অন্য কোনো এজেন্ডা নেই. কি এজেন্ডা আছে? আমি আর কি কারণ থাকতে পারে, তাই না? আরেকজনের চেয়ে কোনো অংশে তো আমি এমন না যে না কম সফল, তো এই কারণে হয়তো আমি বলতেছি. আমি এটা বলতেছি যে ইট জাস্ট মেক্স মি রিয়েলি ওয়ারিড ফর দ্য ফিউচার, আমাদের স্পেসিফিক্যালি আমাদের সমাজের জন্য. যে ইটস লাইক যখন আমরা বাংলাদেশে থাকি তখন রাস্তায় ময়লা ফেলি, যখন বিদেশে আসি সেই সেম মানুষটা আর রাস্তায় ময়লা ফেলি না. কেন? কারণ এখানে এটা অ্যাকসেপ্টেড না, বাংলাদেশে ইটস অ্যাকসেপ্টেড. দ্যাটস দ্য অনলি ডিফারেন্স. ভাইয়া এখন মেবি আপনি যেটা বললেন শুরুতে যে ইউ ক্যান অলওয়েজ প্রোভাইড আ কাউন্টার আর্গুমেন্ট টু টপিকে. সো আপনি যেটা বললেন যে আপনার ইউ ডোন্ট হ্যাভ টু প্রুভ এনিথিং, আপনার ইউ হ্যাভ যেটাই প্রুভ করতে হলে ফলোয়ার্স হোক, মানি বলুক, ক্যাপিটাল হোক, আপনি আলাদা করে মানুষকে প্রুভ করতে পারবেন. কিন্তু মেবি পিপল মাইট আর্গিউ যে আপনি ইউ ডোন্ট গিভ মানে এত বেশি ইম্পর্টেন্স টু কিভাবে কাপড় চোপড় পরে মানুষ কিভাবে প্রেজেন্ট করতেছে নিজেদেরকে. আই মিন ইউ ডিডন্ট সে প্রেজেন্ট, বাট লাইক কাপড় চোপড় পরে কিভাবে আছে, কাপড় পরে কতটুকু ভ্যালু কামাচ্ছে, বা হাউ মাচ দ্যাট পারসন আর্নস. দিস থিংস আর নট ইম্পর্টেন্ট, দিস থিংস আর নট ফাইনাল. এমন হতে পারে না যে আপনার কাছে জিনিসটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট বিকজ আপনি একটা পোস্ট ম্যাটেরিয়াল সিচুয়েশন, তাই না? ইউভ অলরেডি অ্যাচিভড সাকসেস. আপনার অলরেডি ইউভ রিচড আ পয়েন্ট ওয়্যার মানি ইজ নট আ কনসার্ন বিকজ ইউ হ্যাভ ইনাফ or enough's coming, বা আপনি একটা সোসাইটিতে আপনি একটা সার্টেন এলিমেন্ট অফ স্টেটাস অলরেডি
So আপনি একটা for these kind of things are not as important to you as they should. Yep. তো মানে Yep. to that. Yeah, that's a great point. That's a great point. And that's exactly actually সেখান থেকে আমার মেইন পয়েন্টটা যে আমার কিন্তু সেটা করতে হচ্ছে না, কারণ আমি এমন একটা সমাজে থাকি সেখানে মানুষের চিন্তাভাবনা শ্যালো না। যদি আমি এমন একটা সমাজে থাকি যেখানে চিন্তাভাবনাটাই এত শ্যালো হয়ে যায় যে ভালো কাপড় চোপড় পরলে আমার অপরচুনিটি ভালো হবে, তাহলে সেটা কি একটা সমস্যা না? আমি কিন্তু সেই সমস্যাটার কথাই বলতেছি, যে এমন না যে না আমি আজকে এই অবস্থায় আসার পরে আমি চেঞ্জ করে ফেলছি। আমি কোনো অবস্থাতেই আমার ভালো মানে কাপড় চোপড় তো অবশ্যই ভালো, যেটা ভালো লাগে পরতে পরবো আমরা। আমি জাস্ট বলতে চাচ্ছি যে শো অফের জন্য কখনো পড়তে হয়নি। যে যদি এমন একটা সমাজ হয় যেখানে শো অফকে ভ্যালু দেওয়া হয়, আমার মনে হয় যে সেটা খারাপ না। আমরা কি সেইটা কি আমরা এগ্রি করতে পারি যে সেটা কি শ্যালো একটা সমাজ? তো আমার পয়েন্টটা মোর সেইটা। সো আমি কিন্তু এটা বলতেছি না যে না আমার এখন মানে কম দামি কাপড় পরতে হবে। আমার যেটা পরতে ভালো লাগে সেটা পরতে হবে, কিন্তু মানুষকে দেখানোর জন্য পরতে হবে। দ্যাটস হোয়াট আই হ্যাভ এ প্রবলেম উইথ। আর যেহেতু সবাই সেটা করতেছে একটা সমাজে, আমাদের সমাজে বাংলাদেশে গেলে যেটা দেখা যায়, সেটা কিন্তু পুরো সমাজটা কিন্তু পচে যাচ্ছে। আই এম সরি টু সে দিস, বাট ইটস গেটিং রটন। এটার এন্ড রেজাল্ট কিন্তু ভালো হবে না। মানুষের যার হয়তো টাকা নাই, সেও যেভাবে হোক আমার দামি একটা কাপড় কিনতে হবে, কারণ অন্যকে দেখাইতে হবে যে আমার আছে, যে আমার টাকা পয়সা নাই, আমি হয়তো টাকা দিয়ে একটা ভালো কিছু করতে পারবো আমার ফ্যামিলির জন্য, সেটা না করে আমার একটা গাড়ি কিনতে হবে, দেখাইতে হবে যে এই যে দেখো আমার গাড়ি আছে, জাস্ট টু শো, যেখানে আমার হয়তো প্রয়োজন। আমি জাস্ট বলতেছি সেই শো অফের পার্টটা। আই থিঙ্ক দ্যাটস রিয়েলি স্যাড। For sure. হ্যাঁ ভাই, আই কমপ্লিটলি এগ্রি যে এটা সোশ্যাল মিডিয়াতে যখন এই ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপারগুলো বেশি বেশি শো করা হয়, যে আমি কত কামাই, আমার কয়টা গাড়ি আছে, আমি কি কি করে ফেলতেছি, দিস অ্যাকচুয়ালি মানে মেক্স এ ফোমো অ্যান্ড ডিপ্রেস সিচুয়েশন ফর যাদের অ্যাকচুয়ালি ওই অপরচুনিটিটা নাই, এবং যাদের অ্যাকচুয়ালি নট ইন এ মানে 1000 years they can move to Europe or any other good country and they can have a good life there. মানে এটা একটা পয়েন্ট অফ ভিউ। আর একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমি দেখি, এই যে অ্যামাউন্টটা দেখালে বা যেটা হলে, সেটা হলো মানে পিপল ক্যান অ্যাকচুয়ালি ড্রিম যে আচ্ছা উনি যেহেতু এটা করতেছে, মেবি অলসো ইফ আই পুট এনাফ এফোর্ট বা আমি যদি এই স্কিলস গুলো শিখি, তাহলে মেবি আই ক্যান অ্যাচিভ সাম অফ দ্যাট। মানে আমিও হয়তো এই অ্যামাউন্টের টাকাটা, মানে মানুষের মধ্যে ওই বিলিফটা তৈরি করা যে তুমি মাসে 20,000 টাকার প্রোগ্রামিং জব না করেও তুমি ফ্রিল্যান্সিং করে তুমি 2 লাখ টাকা করতে পারো। মানে এটা হলো আমার আরেকটা পয়েন্ট অফ ভিউ, যে মেবি ওটা দেখাইলে কিছু মানুষের মধ্যে ট্রাস্ট বা বিলিফটা বা কনফিডেন্সটা তৈরি হবে। সো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? Yeah, no, that's a great point. আমার মনে হয় যে ইন্সপিরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক যদি ইন্সপিরেশন ছাড়া স্বপ্ন দেখাটা কঠিন হয়ে যায়। সো আর স্বপ্ন না দেখতে পারলে আসলে কোনো জিনিস অ্যাচিভ করা কঠিন হয়ে যায়। প্রথম তো শুরু হয় স্বপ্ন দিয়ে, তাই না? যে না এটা হচ্ছে আমার স্বপ্ন। এখন আমি যদি স্বপ্ন দেখারই আমার সুযোগ না থাকে তাহলে একটু কঠিন। কিন্তু সেই জিনিসটা একটা জিনিস, এবং আই থিঙ্ক দ্যাটস এ রিয়েলি গুড থিং। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। ইনফ্যাক্ট আমিও সেটা করার চেষ্টা করি, কিন্তু আমার মনে হয় যে সেটার জন্য বোধহয় টাকা নিয়ে কথা বলার প্রয়োজন হয় না। ঠিক আছে, সেটা প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা একটু পাশে রাখি আমরা ফর এ সেকেন্ড। এখন যেটা হচ্ছে আমি দেখি, আমি কিছুটা খোঁজ খবর রাখার চেষ্টা করি। বাংলাদেশে যেটা হচ্ছে যে এটাকে পুঁজি করে ব্যবসা করা হচ্ছে। মানুষ, আমি এগেইন বলবো এটা প্রতারণা। সো হোয়াটস হ্যাপেনিং ইজ লাইক যে MLM মাল্টি লেভেল মার্কেটিং এর যে স্কিম আছে, সেই স্কিমটা অ্যাপ্লাই করা হচ্ছে। কিরকম? আমি এই কোর্স দিতেছি, and again now I'm not talking about anyone individually, এটা পুরা হচ্ছে at a grand scale, যে এরকম অনেক কোর্স আছে, এগুলো করলে you can make a lot of money. Now many things here. First of all, যদি আমি এত কিছু জানি, এত কিছু পারি, লাইক লেটস সে আমার তো আরো কারো কাছ থেকে টাকা নেওয়ার দরকার নেই। আমি যা বলতেছি, মানুষকে যা শেখাতে পারতেছি, যা ইন্সপিরেশন দিতে পারতেছি, তার জন্য করতেছি, বিকজ জাস্ট টু হেল্প দেম। তাদের কাছ থেকে তো আমার কোনো টাকা নেওয়ার প্রয়োজন নেই এর জন্য। আছে যদি আমার আসলেই যদি আমার লক্ষ্যটা যদি তাই হয়ে থাকে যে টু ইন্সপায়ার পিপল, তাহলে তো আমার তাদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং you see my point, right? Now then you might say that okay, but তাদের যদি লাভ হয় এটা থেকে, আর সেখান থেকে যদি আমার যদি কিছু টাকা আসে, অসুবিধা কি? I agree with that. That's okay. But the problem is আসলে কি তাদের লাভ হচ্ছে? তারা রিয়েলাইজ করতেছে না। বাট এই যে কোর্সগুলো আছে, এগুলো দিয়ে তাদেরকে যে জিনিস ধরায় দেওয়া হচ্ছে, ইটস নট সাস্টেইনেবল। আমি যদি চিন্তা করি যে 23 বছর বয়সে আমি আমার প্রথম লাইক কাজের অফার পাই, আর যদি আলহামদুলিল্লাহ যদি শেষ পর্যন্ত লাইক 65 বা ওরকম বয়সে গিয়ে রিটায়ার করি, ইটস লাইক মোর দ্যান 40 years. সো আমি 40 বছর কি ওই কোর্স দিয়ে আমি কাজ করে জীবন চালাতে পারবো? ইজ দিস সাস্টেইনেবল লাইক লাইফ
যেটা আমার জন্য তৈরি হচ্ছে এটা দিয়ে হচ্ছে না, ওটা দিয়ে হচ্ছে যে 6 মাস 1 বছর 2 বছর চলবে, তারপরে কিন্তু আই এম ব্যাক টু জিরো। আই এম নট লার্নিং টু লার্ন উইচ ইজ দ্য ফাউন্ডেশন, যেটা আমার দরকার। কারণ হচ্ছে কি যে কোর্সে যে জিনিস শেখানো হচ্ছে সেগুলো কিন্তু একজন মানুষের পক্ষে চেষ্টা করলে নিজের শেখা সম্ভব, কিন্তু এই কোর্সগুলোর ফলে সবাই হচ্ছে যে আর শর্টকাট আছে, কি দরকার আমার শেখার, আমি জাস্ট গিয়ে কোর্স করবো, শিখবো, হয়ে যাবে। যারা শিখাচ্ছে তারা কিরকম কোর্স করে শিখছিল? নো, দে ডিড নট। সো এইখানে এটা পুরো একটা মাল্টি লেভেল মার্কেটিং এর স্কিমের মতো একটা প্রতারণার ব্যবসা চলতেছে বাংলাদেশে, অ্যান্ড ইটস প্রিটি স্যাড যে মানুষগুলোর সেরকম কোনো টাকা পয়সা নাই, তারা চাচ্ছে যে কিছু করে আয় রোজগার করার ব্যবস্থা করতে, সেই জন্য তারা এসে এই কোর্সগুলো টাকা পয়সা দিয়ে করতেছে, করে তারপরে 6 মাস 1 বছর 2 বছর ফলাফল পাচ্ছে, তারপরে দে উইল গো ব্যাক টু জিরো বিকজ দিস ইজ নট এ সাস্টেইনেবল মডেল। এটা দিয়ে 40 বছর সে আয় রোজগার করে খেতে পারবে না। I'm like pretty confident about that. What they need is to learn how to learn, and this is actually stopping them from doing that, because it's like আমার সাঁতার কাটা শিখতে হবে, তো কেউ এসে আমাকে ধরে ধরে সাঁতার কাটাচ্ছে, কিন্তু আমি নিজে মানে আমি আর শিখছি না, তো যতক্ষণ আমি কাটতে পারতেছি আমি লাইক ও এই তো আমি সাঁতার কাটতে পারতেছি, তারপরে যখন দেখা যাবে যে সেই সাপোর্ট সিস্টেমটা চলে যাবে, তখন আই এম ব্যাক টু জিরো again, like oh shoot, I have actually learned nothing. So anyway, এটা আসলে I I completely understand. agree with you, and just to মানে sum up the conversation, আপনি যেটা বলতেছেন and যেটা আমি আপনার সাথে agree করি is that মানে when the মানে sole focus is মানে মার্কেটিং রিলেটেড, যে এত টাকা কামাতে পারবেন এটা exactly ওভারনাইট, মানে ইটস আই থিঙ্ক যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক র্যাম্পেন্ট এট দ্য মোমেন্ট ইজ দ্যাট মানে শর্ট ফিক্স একটা মানে approach, যে এটা করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। সো যেসব মানুষ অলরেডি দে আর ডিপ্রেসড, অলরেডি একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশন আছে, ওদের Yeah. জন্য এসব মানে ওভার মানে প্রমিসড জিনিসপত্র ইজ মানে তাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে টোটালি। এক্স্যাক্টলি। and what also happens, যেটা আপনি বললেন যে আলটিমেটলি সাকসেসটা কিন্তু আপনার একটা কোর্স করে আসে না, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু লার্ন। আপনার বছরের পর বছর আপনি ইউ হ্যাভ টু সেট আপ দ্য বিল্ডিং ব্লকস অফ সাকসেস এন্ড হার্ড ওয়ার্ক এন্ড ডিসিপ্লিন এন্ড অল দ্যাট, ওগুলা করে 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 আস্তে আস্তে ইউ বিল্ড ইট, তাই না? তো Right. মেন্টালিটি যখন চেঞ্জেস যে আমি এই একটা কোর্স করে রাতারাতি মানে কোটিপতি হয়ে যাব, তখন ওই ওয়ান্স আমার মনে হয় যে ওই ব্রেন কেমিস্ট্রিটা ওয়ান্স ইট চেঞ্জেস ইটস রিয়েলি হার্ড টু গেট ব্যাক, স্পেশালি আমাদের এজের Yeah. মানুষদের জন্য, যারা উই আর অলরেডি স্ট্রাগলিং, আর আমাদের একটা সার্টেন মানে ফেজ ইন লাইফে আমরা যেখানে আছি। সো আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ আর কি। Yeah, so these are things that worry me, but also these are topics that মানুষ আসলে গভীরে গিয়ে চিন্তা না করলে তাহলে তারা বুঝবে না, বরং তারা ভুল বুঝবে, সেই সম্ভাবনাটাই বেশি। এই কারণে আমি সাধারণত কথা বলি না এগুলো নিয়ে, কারণ আলটিমেটলি যে নিজের ভালো বুঝতে চায় না তাকে আসলে বোঝানো কঠিন, আর এখানে তো আসলে আমার কোনো লাভ হবে না এগুলো বলে, তাই না? যাদের লাভ হওয়ার তারা যদি বুঝতে না চায়, what can I do? আর ভাইয়া মানে আপনি দেখবেন যে ইউটিউবে বা যে কোনো জায়গায় কন্টেন্ট ওইগুলাই বেশি কাজ করে, যেখানে একটা ডলার 2-3টা ডলার সাইন থাকে এবং একটা টাকার অ্যামাউন্ট থাকে, যে তুমি 30 দিন কাজ করে 10 লাখ টাকা এইভাবে কামিয়ে ফেলতে পারবে। মানে টাকার অ্যামাউন্ট থাকা লাগবে, একটা টাইমলাইন থাকা লাগবে, এটা হলো একটা ফর্মুলা। এবং এই ফর্মুলাতে অনেক ডেসপারেট মানুষজনকে, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট, টাকা আয় করার আর কোনো ওয়ে নাই টিউশনি ছাড়া, তাদেরকে ভালো মতোই এভাবে আর কি লুক্রেটিভ টাইটেল দিয়ে মানে বাগে আনা যায়। অ্যান্ড এখানে যে সমস্যাটা হলো, মানে আমরা ভাইয়া যেটা বললো যে আমাদেরকে ফান্ডামেন্টালস গুলো শেখানো হয় না, যে হাউ টু লার্ন সামথিং। অথবা আরেকটা যে প্রবলেম, আমি নিজেও অনেক সময় অনেক ফ্রিল্যান্সিং করছি এর আগে। সো আমি একটা মানে খুবই একটা ফান্ডামেন্টাল প্রবলেম যেটা পাইছি, সেটা হলো উই ডোন্ট নো হাউ টু কমিউনিকেট উইথ আওয়ার ক্লায়েন্টস। ওইটা অনেক বড় Right. ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আমি যদি ভালো মতো আমাকে সেল করতে পারি রাদার দ্যান মাই Mhm. স্কিলস, তখন ক্লায়েন্টই দেখা যাবে আমাকে বেশি টাকা দিয়ে ওই প্রজেক্টটা করাচ্ছে। একটা ওয়েবসাইট মানে $200 ইন্ডিয়াতে করে দিচ্ছে, আবার $2000 বা $20,000 ওই সেম ফাংশনালিটি ওয়ালা ওয়েবসাইট আরেকজন করে দিচ্ছে। মানে হাউ ডাজ দে ডিফারেন্সিয়েট এই জিনিসটা? Yeah. হ্যাঁ, কিভাবে I হচ্ছে? agree. To be honest, আমার মনে হয় যে ভবিষ্যতের পৃথিবীতে, স্পেশালি এখন, যেহেতু সরি টেক নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না, বাট এখানে বলতে হবে যে LLM আসার পরে এখন যেটা হচ্ছে যে বেসিক কাজগুলা, এই ধরনের রুটিন কাজগুলোর আসলে মূল্য আরও কমে যাবে, আর এই যে হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন, এগুলোর ভ্যালু আরও বেড়ে যাবে। হোয়াট ইউর টকিং অ্যাবাউট ইজ হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন স্কিলস, রাইট? তো আমাদের দেশে মানুষ হচ্ছে যে ওই কিভাবে কোডটা লেখা শিখতে হবে বা এইভাবে এগুলো কোর্স করতেছে, বাট দিস ইজ নট দ্য মেইন থিং। ইনফ্যাক্ট এখন এই LLM এসে সেগুলো আরও লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে। যেটা মোর ইম্পর্টেন্ট ইজ লাইক হাউ ডু ইউ কমিউনিকেট উইথ ইউর ক্লায়েন্টস, হাউ টু লাইক
sell yourself, like you're saying. So all these things, it's kind of like, there's no one solution, one approach that fits all. You have to learn by doing it. You have to, and the problem is যে যদি সেরকম কোর্স কেউ শুরু করে, তাহলে সেই কোর্স করে আসলে বিজনেস তো ফেল করবে, কারণ ওটা যদি শিখিয়ে দেওয়া হয় তারপরে তো আর দরকার হবে না ওই ট্রেনিং সিস্টেমের, তাই না? সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে ইন্ডিভিজুয়াল। তো তখন তো আসলে বিজনেস, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট লাইক ফ্রম দ্য বিজনেস পার্সপেক্টিভ, ইটস এ ব্যাড মডেল। আমি যদি শুরুতেই কাউকে শিখিয়ে দেই এই জিনিসগুলা, সো এই কারণে ইট ডাজন্ট লাইক, আই ডোন্ট সি যে আসলে একটা সৎ উদ্দেশ্য নিয়ে এটা করতে চায়, তার আসলে ব্যবসার লাইনে চিন্তা করলে ইট উইল অ্যাড আপ। ইট ডাজন্ট মেক সেন্স। লাইক আমি এখন এসে আমরা এগুলো নিয়ে কথা বলতেছি, এগুলো করে আমাদের কোনোভাবেই ফাইন্যান্সিয়ালি লাভ হবে না। ফাইন্যান্সিয়ালি যদি চিন্তা করতে হয় তাহলে আমাদের উল্টাটা বলতে হবে যে আমরা এখানে কোর্স প্রোভাইড করবো, ইউ হ্যাভ টু লার্ন দোজ ওয়ান এট এ টাইম, তারপরে ওগুলো দিয়ে আয় রোজগার হবে, তারপর ইউ হ্যাভ টু কাম ব্যাক অ্যান্ড ডু দিস আদার কোর্স, আই হ্যাভ 10 মোর ফর ইউ। লাইক ইটস একটু চিন্তা করলে কিন্তু দেখা যাবে যে কেন যেগুলো হচ্ছে এখন সেগুলা যদি সেখান থেকে যদি টাকায় হয়ে মানে আয় রোজগার হয় সেই রকম মডেল, তো সেটা কখনোই মানে ইজ নট এ মানে অনেস্ট ইন্টেনশন বিহাইন্ড ইট। আসলে ভাই আমাদের মানে জানার যে লিমিটেশনটা, আমাদের চিন্তা করার লিমিটেশনটা আমাদের কিন্তু আমাদের স্কুলিং সিস্টেম বলেন বা আমাদের সোসাইটাল সিস্টেম থেকেই আমাদেরকে তৈরি করে দেয়। আমরা যে কোনো কিছু মানে আমরা একটা ক্রাইসিসে পড়তেছি, সেখানে আমি ডলার ইনকাম করার একটা অ্যাড দেখতেছি, আমি সেখানে লাফাই পড়তেছি, মোটিভেটেড হয়ে যাচ্ছি খুব দ্রুত। মানে এই যে সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশনটা আমাদের খুব দ্রুত হয়ে যায়, এটার পিছনে আমার কাছে মনে হয় যে আমাদের ছোটবেলা থেকে যে স্কুলিং সিস্টেম বা আমরা যে সোসাইটিতে বড় হচ্ছি, আমাদেরকে ওইভাবে শেখাতে ব্যর্থ হচ্ছে, যার কারণে আমরাও কিন্তু কোনো একটা প্যাকেজে বা কোনো একটা সিস্টেমের পিছনে আমরা ছুটে চলে যাচ্ছি, এটাকে ভালো করে চিন্তা না করে। এখন দেখা যাচ্ছে যে আমরা একটা কন্টেন্ট যদি তৈরি করি যেখানে মনিটরি জিনিসটা থাকবে, সেটার অনেক বেশি মানুষ আগ্রহ নিয়ে দেখতেছে, বাট একটা কনভারসেশন যে তিনটা মানুষ পৃথিবীর 3 জায়গা থেকে যে একটা কানেক্ট করতেছে একটা থ্রু এ কনভারসেশন, এটা আমি দেখি, মানে এটা আমি শুনি, এই এই ফিলিংস গুলো আমরা তৈরি করতে পারতেছি না কিন্তু ভাই ইন জেনারেল, যার কারণে অনেকেই অনেকভাবে কিন্তু সিস্টেমে ঢুকে যাচ্ছে, সেটাকে মিস ইউজ করতেছে। Yeah, no, I agree with you, right? I mean, সেই জন্যই আসলে মানে চিন্তা করার ব্যাপারটা যেটা আমি বলার চেষ্টা করি সবসময়, আমার মনে হয় যে দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ডুইং দ্য রাইট থিং ইন লাইফ অ্যান্ড নট ডুইং দ্য রাইট থিং ইজ চিন্তা করা বা না করা। দেখা যায় যে চিন্তা করা অনেক সময় আসলে এই জিনিসটা তো আমাদেরকেও বলা হয় যে এত চিন্তা করে কি হবে, মানে এই কথা কতবার যে শোনা হয়েছে যে ছোট থেকে বড় হওয়ার সময় যে এত চিন্তা করে কি হবে, কিন্তু আসলে চিন্তাই যদি না করি তো তাহলে আসলে কি করতেছি, তাই না? যাই করতেছি না কেন একটু চিন্তা করেই তো করা উচিত। আমরা দুশ্চিন্তা আর চিন্তা মিক্স আপ করে ফেলি। দুশ্চিন্তা আই হেট, মানে দুশ্চিন্তা করে কি লাভ হবে, তাই না? যদি যেটা খারাপ হওয়ার তো হবে, কি যা আসে। আমি চিন্তা করব হচ্ছে যে আমার কি করার আছে, কি করা উচিত, কি না করা উচিত, তারপরে আমার পক্ষে যেটা বেস্ট ডিসিশন সেটা আমি নেব। তারপরে যদি খারাপ কিছু হয় দ্যাটস ফাইন, ইটস ওকে, বিকজ আই হ্যাভ ডান মাই বেস্ট। বাট এই যে চিন্তা করার যে মানুষকে টু পুশ টু থিঙ্ক, এটা আসলে আমাদের, এটা তো লাইক পুরা যে আমাদের যেভাবে পড়াশোনা যেভাবে কাজ করে সবকিছু মুখস্থ, তাই না? মুখস্থ করে মুখস্থ করতে গেলে তো আসলে চিন্তা করা লাগে না। সো মুখস্থ করে যদি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় তাহলে কেন কেউ চিন্তা করবে? সো ইন দ্য এন্ড ইট all boils down to that, something very simple, যে ভাই তাহলে মানে মনে হয় না যে আমাদেরকে স্কুল সিস্টেম থেকেই আমাদেরকে মানে ওইভাবে প্রিপেয়ার করে পাঠানো হয় যে ইফ ইউ ক্যান পাস ইউর এক্সাম উইথ মেমোরাইজিং, তাহলে তোমার চিন্তা করার দরকার কি, তুমি জাস্ট ফর্মুলা ফলো করো, ফর্মুলা। Yes, I fully agree. I think ওখানেই মেইন সমস্যা। এখন ফরচুনেটলি আর আনফরচুনেটলি ছোটবেলা থেকে আমি মুখস্থ একদম অপছন্দ করতাম। যদি কোনো কারণে মুখস্থ করতে পছন্দ করতাম তাহলে হয়তো আজকে এই অবস্থায় আসা সম্ভব হতো না। তো বাধ্য হয়ে যেহেতু ওই জিনিসটা অপছন্দ করি, তাহলে কি অন্য উপায়টা কি, সেটা হচ্ছে চিন্তা করা। সো ওকে ফাইন, চিন্তা করবো। কোয়েশ্চেন ছিল ভাইয়া যে আপনিও তো সেম, আমরা সবাই আসলে সেম সিস্টেমেরই প্রোডাক্ট। আমি হয়তো ডিফারেন্ট, আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি, সো আমার হয়তো একটু ডিফারেন্ট ছিল, বাট আপনিও সেম সিস্টেমেরই প্রোডাক্ট। সো হাউ ডিড ইউ মানে গেট আউট অফ ইট আর কি? Yeah. How No, were you not a মানে victim to it? Yeah, so that's a great question. So যেটা হতো যে আমার আসলে মুখস্থ করতে একদম ভালো লাগতো না। সো ইটস লাইক ছোটবেলাতে থাকে না, অনেকের অনেক কিছু পছন্দ হয় না। তো আমার অঙ্ক খুব ভালো লাগতো, যেখানে মুখস্থ করা লাগতো না বা মুখস্থ করে কিছু হতো না। কিন্তু আবার যেমন বায়োলজি আমার একদম ভালো লাগতো না। তো সেখানে দেখা যেত অনেক কিছু মুখস্থ করা লাগে, অ্যাটলিস্ট আমার মনে হতো, মেবি ইটস নট ট্রু। তো সেই কারণে আমি ওটা একদম পড়তে চাইতাম না।
ফিজিক্স মোটামুটি ভালো লাগতো, সেখানেও অঙ্ক টঙ্ক ছিল, বোঝার জিনিস ছিল, কেমিস্ট্রিতেও ছিল। তো ওইভাবে করে যেটা হয় যে আলটিমেটলি যে জিনিসগুলা মুখস্থ করা লাগে সেগুলা জাস্ট মানে অ্যাভয়েড করার চেষ্টা করতাম, আর যেটা বুঝে বুঝে করা যায় সেগুলা করতে আরো মজা লাগতো, সো ওগুলা বেশি করতাম। তো আই গেস আই ডোন্ট নো, বিকজ কেউ আমাকে বাধা দেয় নাই, মেবি দ্যাটস হোয়াট হেল্প। কেউ যদি এসে বলতো যে না তোমার মুখস্থ করতেই হবে, অ্যান্ড ইট কুড হ্যাভ হ্যাপেন, তাই না? যদি একজন টিচারও থাকতো যে হয়তো বলতো যে তুমি তো মুখস্থ করে লেখো নাই, তুমি তোমার মতো করে লিখছো, এটা হবে না, তাহলে কিন্তু ওখানেই আমি কিন্তু সিস্টেমে আটকায় যেতাম, তাই না? তো হয়তো আমার ভাগ্য ভালো ছিল, আপনার স্কুল হয়তো কলেজ আল্লাহ কোনটা সাহায্য ছিল? করছেন। আপনি যেমন পড়াশোনা আমার করছেন কোথায়? আমার স্কুলে আনফরচুনেটলি, আমি স্কুলের নাম বলবো না, বাট আমার একটা স্কুলে একজন ম্যাথ টিচার ছিল। উনি হলো হুম, ক্লাসে যেইভাবে অঙ্ক ম্যাথটা সলভ করছে ওইভাবে yeah, পরীক্ষায় তুমি যদি সলভ না করো তাহলে শেষ। 0 দিয়ে দিত। অ্যান্ড আমি অল হ্যাঁ, আমি স্টুডেন্টস জানি হ্যাড এক্স্যাক্টলি, ইয়া হোয়াট ইউ টকিং অ্যাবাউট। আমি ইউনিভার্সিটিতে গিয়ে এক টিচারের হাতে পড়ছিলাম, উনি কেমিস্ট্রির টিচার ছিলেন। তো আমাদের মানে ইউনিভার্সিটিতে তো একটা দুইটা কোর্স থাকে, তাই না? বিভিন্ন এই সায়েন্সের সাবজেক্টের, তো একটা ছিল কেমিস্ট্রি, বাংলাদেশি। তো সে বোধহয় আগে জগন্নাথ কলেজের টিচার ছিলেন বা সামথিং, খুবই মানে ওল্ড ফ্যাশনড, খুবই বয়সী। তো উনি হচ্ছে যে যেভাবে ক্লাসে সলভ করছে একদম লাইন বাই লাইন ওইটা থাকতে হবে, কোনো স্টেপ মিস চাইতে পারবে না, কোনো এডিশনাল স্টেপ থাকতে পারবে না। এইভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যান্সার না দিলে তাহলে হবে না। তো আমার তো পুরা মাথা খারাপ হয়ে গেছে যে আমি এখন এই অবস্থায় এসে আবার মুখস্থতে ফেরত যাওয়া, এতদিন পার করে আসছি মুখস্থ না করে, মানে এত কষ্ট হয়েছে ওই কোর্সটা মানে করতে, তো বাধ্য হয়ে মুখস্থ করতে হয়েছে। কিন্তু ওই জিনিস যদি মানে ইউনো অ্যাট দ্যাট পয়েন্ট আমি অলরেডি মানে ওই সিস্টেম থেকে বের হয়ে গেছি, সো আর সমস্যা হয়নি। কিন্তু এই তোমার এই সমস্যা যদি আমার হয়তো হচ্ছে যে লাইক আর্লি ডেজে, আরো নিচের ক্লাসে, তাহলে হ্যাঁ, দ্যাট উড হ্যাভ বিন। ব্যাচেলার ডিগ্রি করার সময় মালয়েশিয়ার মতো দেশে আমার একটা সাবজেক্ট ছিল পলিটিক্যাল ইকোনমি। শাফিয়ার আমি একই সাবজেক্টে ছিলাম। সো আমি পলিটিক্যাল ইকোনমিতে আমাকে ফেল করে দিছে, লিটারালি ফেল করে দিছে। মানে এখন আমি মানে কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমি শাফির সাথে কথা বললাম, শাফি বললো ক্লাসের নোটস গুলো নিছিলি, তাই আমি বললাম না, আমি তো ক্লাসের নোটস মানে উনি এক্স্যাক্টলি যেগুলো বলছে ওই বিষয়গুলো এক্সপ্লেইন করতে হবে। মানে আমি আমার মতো করে পলিটিক্যাল সায়েন্সের মতো একটা জিনিস, পলিটিক্যাল ইকোনমি কত বড় ব্রড একটা রাইট। এরিয়া, আমি আমার মতো করে এক্সপ্লেইন করছি কিন্তু সেটা হলো না। পরের বার আমি নোটগুলো কপি করে আমি বলছি এটা মুখস্থ করে আমি যদি লিখি আমি একটু দেখতে চাই, মানে আমি এক্সপেরিমেন্ট করছি লিটারালি। শি গেভ মি দিছে আমাকে লাস্ট টাইম, হুম। মানে যখন আমি ফলো করছি সিস্টেমটা, জাস্ট একটা বিদেশে এবং ডিফারেন্ট কালচারেও আমি সেম সিস্টেমের ফেস করছি আর আসলে কি। what I realize is that it's not মানে শুধু সিস্টেমের হ্যাঁ প্রবলেম আছে, বাট at the same time যেসব টিচার এগুলা করে I feel ইয়েস, like ওরাও they are also a victim of the same system. ইয়েস। ওরাই তারা ওটাতে বড় হয়েছে, তো সো ওটাই ওইটাই কন্টিনিউ তারা করতেছে আবার। এক্স্যাক্টলি। ওইটাই আমি, ওটা মজার জিনিস হচ্ছে যে আমি অনেক ইয়াং টিচারদেরকে দেখছি, এবং আমি সবসময় আসলে ইয়াং টিচারদেরকে আরো বেশি পছন্দ করতাম। আমি দেখতাম যে ইউনিভার্সিটিতে স্পেশালি যে অন্য ক্লাসমেটরা এই মাত্র পাশ করে বের হয়েছে এখন টিচার হয়ে গেছে, আমি ইট ডাজন্ট ম্যাটার তার বয়স কত কি, সেটাতে কি যায় আসে, সে আসলে কিভাবে পড়াচ্ছে, দ্যাটস হোয়াট ম্যাটার্স। অ্যান্ড দেখা যেত হচ্ছে যারা ইয়াং টিচার তারা যেহেতু নতুন, তারা আরো অনেক বেশি উদ্যমী হতো, তারা আরো বেশি কেয়ার নিত, তারা আরো বেশি প্রচেষ্টা থাকতো যে শিখানোর। ইট অলওয়েজ টার্নড আউট টু বি বেটার যখন তাদের ক্লাস পাইতাম। কিন্তু অন্যরা দেখা যেত যে না, ওই অন্য প্রফেসর, সে তো কত বছরের কত অভিজ্ঞতা এই সেই। সো সেখানে আমাদেরও কিছু আছে আর কি, যে আমরা প্রেফার করি যে যারা হয়তো পুরনো, তারা যে সিস্টেমে চলে আসছে ওই সিস্টেমই বেটার। নতুন যে আরো কিছু ভালো হতে পারে সেটা আমরা অনেক সময় মানতে চাই না। হ্যাঁ, আর এই তো পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমে সেম না ভাইয়া, মানে যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় তাদেরকে টিচার হিসেবে আবার ঢুকায় দেওয়া হয়। হ্যাঁ, মানে এটা একটা ইয়া, কনস্টিটিউশনের মতো যে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে শুধু সেই টিচার হবে। হ্যাঁ, because আমার কিছুদিন আগে একটা আমার ফ্রেন্ডের হি ওয়াজ আই থিঙ্ক ইউনিভার্সিটি থার্ড প্লেসড হয়েছিল, এন্ড হি ওয়াজ ও বাই মানে মাইলস হি ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স আই নো। মানে ও যখনই কনভারসেশন করে তখনই when he explains a certain topic ওর এক্সপ্লেনিং পাওয়ারটা অনেক অন্য লেভেলের। And I know রাইট। when he got called back by his university যে আসো দেখো কিছুদিন ট্রায়াল দাও if you can be a teacher or not, he was very excited. ও ওর কর্পোরেট জব ছেড়ে চলে গেছে, like whatever I'm gonna do it. But ultimately ওকে না দিয়ে ফার্স্ট বয় সেকেন্ড বয় দিকে দিছে। জার্মান যেটা বলছি যে ইটস অ্যান আনসেড, যে হয়তো এট দ্য মোমেন্ট একটা ইলুশন ক্রিয়েট করবে যে আচ্ছা ঠিক আছে কম্পিটিটিভ সিস্টেম আছে, ফার্স্ট 3-4 প্লেস মানুষদেরকে এসে কম্পিট করবে, at the end of the day what happens is like ফার্স্ট আর সেকেন্ড বয়কে নেওয়া হয়। সো মানে ইটস কোয়াইট ফ্রাস্ট্রেটিং। আর এটা নিয়ে আমার একটা কথা মানে মনে আসলো যে রিসেন্টলি আমি যা শুনতেছি ভাইয়া অলমোস্ট এভরিওয়্যার ইজ দ্যাট বাংলাদেশের কোয়ালিটি অফ এডুকেশন ইজ
মানে flawed, has always been Mhm. flawed, but apparently এটা আরো ড্রপ করতেছে ওভার টাইম। Yeah. এটা নিয়ে আমি যাই না, বিকজ আমি বাংলাদেশের এডুকেশন, পাবলিক এডুকেশন সিস্টেমে কখনো পড়ি নাই। কিছুদিনের জন্য পড়ছি, কখনো পড়ি না, আর এখন তো আমি I've been away from it for long time, so I don't know what it is actually. ভাই আপনার মানে অ্যানালিসিস কি বলে, আপনি যে মানুষের থেকে পড়তেছেন বা সো এখনো আমি যতদূর শুনি সেটা হচ্ছে যে সেটাই যে আসলে জীবনে যখন খারাপ কিছু হয়, যখন হয় তখন মনে হয় যে এটা খারাপ, তো পরে যখন আমি পিছনে তাকায় দেখি যে কত কিছু হয়েছে সেটা আসলে আমাকে কত সাহায্য করছে। যেমন আমার রেজাল্ট, এনিওয়ে এটা নিয়ে এটা অনেক লম্বা গল্প, বাট বেসিক্যালি যেভাবেই হোক না কেন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ারই অবস্থা আমার ছিল না। আই ডিড নট হ্যাভ সাফিসিয়েন্টলি গুড রেজাল্ট যে আমি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দেব, তারপরে তো হচ্ছে যে চান্স পাওয়া। সো ওই অবস্থায় যেটা হচ্ছে যে আমি দেখলাম যে আরে আমার তো পড়াশোনাই শেষ, মানে আর জীবনে কিছু করা হবে না, তো তখন আমি ব্যবসা করতাম। সো ওয়ান পার্ট অফ মি ইজ লাইক মেবি ইটস ফর দ্য বেস্ট, আমি ব্যবসা কন্টিনিউ করবো আর এটা বড় করবো, অ্যান্ড ইটস গোনা বি বিগ অ্যান্ড ইটস অল গোনা বি গুড। কিন্তু বাট লাইক বাবা মা অবশ্যই কখনোই সেটা মেনে নিতে চায় নাই। প্লাস তারা মানে তারা আমাকে বলছে যে দেখো তুমি ভবিষ্যতে কি করবা সেটা তুমি করো, কিন্তু তুমি পড়াশোনা যদি না করো তাহলে তোমার একটা পথ তুমি বন্ধ করে দিতেছো, উইচ ইউ শুড নট ডু। তারপরে যদি পড়াশোনা শেষ করে মনে করো তুমি ব্যবসা করবে, দ্যাটস ফাইন। তো তখন এখন অবস্থা এমন যে আসলে পথই তো নাই, তাই না? আমি পড়াশোনা করতে চাই, কিভাবে করব? তো তখন ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনোভাবে সেই রেজাল্ট নিয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, অ্যান্ড দেন আই গট ইন। তো তখন অনেকেই অনেক খোঁচা টোচা দিত, আরে পাবলিক ইউনিভার্সিটি সরি প্রাইভেট ইউনিভার্সিটি তো মুদি দোকানে পড়াশোনা করো, আমার নিজের আত্মীয়রাও বলছে। তো তখন খারাপ লাগতো, কিন্তু আমি ওখান থেকে যতটা বেশি সম্ভব আমি বের করে আনতে পারি সেদিকে আমি মনোযোগ দিতাম, যে কতটা শিখতে পারি। তো আমি হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে ঢুকলে এতটা আমি চেষ্টা করতাম না, আমি তো আরে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, ভালো নাম করা ইউনিভার্সিটি, এত কি দরকার, একটা বাতাস সেটা একটা লেগে যেত জিনিস। পাবলিক ইউনিভার্সিটি। এক্স্যাক্টলি। তো ওই কারণে আমি কিন্তু আরো অনেক বেশি শেখার চেষ্টা করতাম, কারণ আমার কথা হচ্ছে এমনিতেই মানুষ খোঁচা দেয়, তারপর যদি আসলে না শিখি তাহলে তো আসলে কোনো লাভ হলো না ইউনিভার্সিটিতে ঢুকে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি খেয়াল করে শুনতাম, এখনো শুনি, যে পাবলিক ইউনিভার্সিটির টিচাররা নাকি খুবই মানে তাদের মতো সবকিছু হতে হবে, ইটস আইদার দেয়ার ওয়ে অর দ্য হাইওয়ে। সো তারা যদি বলে মুখস্থ করতে হবে তো মুখস্থ করতে হবে, তারা যদি বলে এভাবে করতে হবে এভাবে করতে হবে, কোনো যে আমি শিখতে চাই আমি শিখতে পারলেই হলো, they don't judge সেটা, যে they don't judge on the basis of like how much you have learned, they judge on the basis of how much you have followed their orders. So it's a little bit like that. I'm not generalizing, I don't want to, but I think also they don't care আর কি these days, they don't তারা care. কিছু নিয়ে মানে they are busy, Exactly. করে না। এক্স্যাক্টলি। তো এইটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিল না, এবং এখনো আমি যতদূর বুঝি এটা নাই। কিছু কিছু টিচার অবশ্যই এক্সেপশনাল থাকবে। সেখানে যেটা হয়েছে যে আসলে টিচাররা তো তারাও এত নাম করা না, তারা বেশিরভাগরাই এত নাম করা প্রফেসর এই সেই না। সো তারা আসলে চেষ্টা করতো ভালো মতো বোঝানোর জিনিসপত্র। তো তারা যখন দেখতো যে আসলে একটা ছাত্র বুঝতে পারছে তারা কি বোঝানোর চেষ্টা করছে, তারা খুব খুশি হয়ে যেত, বিকজ টু দেম ইটস আ ভ্যালিডেশন যে দে আর এ গুড টিচার। ওই পাবলিক ইউনিভার্সিটির নাম করা প্রফেসরের তো সেই ভ্যালিডেশনের কোনো প্রয়োজন নাই, তাই না? সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট অ্যাকচুয়ালি হেল্প মি। সো যারা আসলে শিখতে চায় তাদের জন্য আমার মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি ইজ নট এ ব্যাড অপশন, মেবি ইন সাম ওয়েজ, at least for me it was a better option. So I think that also helped me. আমার মনে হয় যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে গেলে I don't think I would have learned as much. I seriously, also because আমি মুখস্থ করতে পারি না, ওখানে আমি পুরা আটকা যেতাম, কারণ ওখানে মুখস্থ না করলে নাকি কাজ হয় না। তো সো আমার মনে হয় যে এই জিনিস চেঞ্জ করা এত সহজ না, কারণ এটা এভাবে বছরের পর বছর ধরে চলে আসতেছে। এই প্রথা চেঞ্জ করতে হলে মানে it's gonna be tough. চেঞ্জ আরো কিভাবে হবে, মানে এখন পর্যন্ত মানে আমাদের ইয়াং জেনারেশন বা যারা নিউ পলিসি মেকার হচ্ছে তাদেরও এখন মানে যে জিনিসগুলোর পিছে ছুটতেছে, মানে আপনি যেটা বললেন প্রথমেই, যে সবাই মানে শর্ট টার্ম গোল, যেখানে শর্ট টার্ম সাকসেস, হ্যাঁ ওইখানে শর্ট টার্ম উইন্স। বেটার পলিসি না আসলে আমাদের বেটার সিস্টেমও তৈরি হবে না, আমাদের জেনারেশন পর জেনারেশন এই যে আমরা ইভলভের শুরু থেকে আমাদের যে বিহেভিয়ারাল চেঞ্জ গুলো আসছে ভাই, এই চেঞ্জ গুলো থেকে আমরা বেটার জায়গায়ও যেতে পারতাম, আবার খারাপ জায়গায়ও যেতে পারতাম। সো আমরা বেছে নিচ্ছি যে আমরা আসলে কোন প্রোডাক্টটা হচ্ছি। সো আই থিঙ্ক দেয়ার আর টু ওয়েজ টু থিঙ্ক অ্যাবাউট ইট। একটা আমি এগ্রি করি, একটা হচ্ছে যে একদম যে সিস্টেম আছে যারা সেগুলো ডিজাইন করে তাদের চেঞ্জগুলো আনতে হবে, আরেকটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালরাও কিন্তু চেঞ্জটা আনতে পারে। যে একজন যদি এই ভিডিওটা দেখে, সে যদি দেখে আসলে বুঝতে পারে যে তার জন্য শেখাটা অনেক বেশি জরুরি, এই শর্ট টার্ম শর্ট উইন্সের পিছনে না দৌড়ায়, একটা কোর্স করে অমুক জিনিস শিখলাম, দ্যাটস ইট, নো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস অ্যাজ ভ্যালুয়েবল। অথবা আমি ইউনিভার্সিটিতে মুখস্থ করে ভালো গ্রেড পেলাম, ইট ডাজন্ট ম্যাটার। এইভাবে করে আবার অনেক ভুল জিনিসও তৈরি হয়, ভুল ধারণা। যেমন হচ্ছে যে আচ্ছা তার মানে হচ্ছে যে ভালো গ্রেড
means like doesn't mean anything. You know, it's very funny. It's like ভালো গ্রেড ডাজন্ট মিন এনিথিং। এটার রিজনিং হচ্ছে যে বিকজ মুখস্থ করে মানুষ ভালো গ্রেড পায়, কাজে ভালো গ্রেডের কোনো মূল্য নাই। এটা তো ভুল রিজনিং হয়ে গেল, তাই না? আমি যদি ভালো করে শিখে তারপর যদি ভালো গ্রেড পাই, আই থিঙ্ক ইট ইজ ভ্যালুয়েবল। এটা কেন ভ্যালুয়েবল হবে না? ভালো গ্রেডের ঠিকই ভ্যালু আছে। দ্য পয়েন্ট ইজ যে কিভাবে আমি সেই গ্রেডটা পাইলাম। আমি কি আসলে ঠিক মতো শিখে পাইলাম, নাকি আমি শর্টকাট নিয়ে মুখস্থ করে তারপরে ফাঁকি দিয়ে পাইলাম? তো সো আই থিঙ্ক দ্যাটস ওয়্যার আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালরাও কিন্তু নিজেদের, বিকজ এটা নিজেদের স্বার্থে তারা করতে পারে। তারা যদি এটা না করে, ইউনো অ্যানাদার থিং, ওয়েন দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে। আমি যেটা বলতেছিলাম যে আমিও কিন্তু কিছু কিছু টিচার, কিছু কিছু কোর্স ছিল যেখানে আমার মুখস্থ না করে উপায় ছিল না। এমনকি আমি আরেকটা এক্সাম্পল দিব, জিআরইতে কিন্তু এই ইংরেজি শব্দ মানে প্রায় 10,000 শব্দ মুখস্থ করতে হয়েছে আমার 2-3 মাসে। উপায় ছিল না, কি করব? তো করছি। সো এটা দ্য ওয়ে আই থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমি যেটা করতে চাই সেটা করার জন্য মাঝে মাঝে আমি যেটা করতে চাই না সেটা করা লাগে, অ্যান্ড ইটস ওকে। ইটস লাইক পেইং ট্যাক্স। আমি সবসময় শুধু যেটা করতে চাই, যেভাবে করতে চাই সেভাবেই আমি করতে পারবো, না হলে হবে না। এটা আসলে বেশি স্টাবর্ন চিন্তা ভাবনা, এটা সম্ভব না। সো এই জন্য আমাদের একটু ফ্লেক্সিবল হতে হবে যে আচ্ছা আমার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে শেখা, সাথে সাথে একটা ভালো গ্রেড পাওয়া। তো ঠিক আছে, সেটার জন্য আমি শিখবো, পাশাপাশি হয়তো যেখানে একটু মুখস্থ করা লাগে মুখস্থ করবো, বাট আমি চেষ্টা করবো মুখস্থ না করতে। কিন্তু এই না যে না আমি মুখস্থ করবোই না, একদম হবে না, তাহলে তো আবার আমি আটকায় যাবো, তাই না? তো ইটস ফাইন্ডিং দ্য রাইট ব্যালেন্স, কিন্তু উদ্দেশ্যটা, গোলটা ঠিক থাকতে হবে আর কি। So ভাই, মানে এই কনভারসেশনে টু সাম আপ, মানে আমি যেটা শিখলাম সেটা হলো মানে আমাদের স্টুডেন্টদের এবং আমাদের টিচারদের মানে বোথ সাইডেরই একটু ব্রড মাইন্ডেড হতে হবে। কনসেপশনটাকে একটা ফর্মুলাতে বা একটা সিঙ্গেল লাইনে না ফেলে কয়েকটা লাইন থেকেও যে সেম মানে গোলসে যাওয়া যায়, বা একটা জিনিস শেখার কয়েকটা ওয়েও যে থাকতে পারে, এই জিনিসটার ক্ষেত্রে আমাদের একটু ফ্লেক্সিবল অ্যান্ড ব্রড মাইন্ডেড হতে হবে। অ্যান্ড সবার প্রথমে মানে আমার গোলসটা কি, আই থিঙ্ক ওইটা আমার নিজেরও জানতে হবে। আমি এক জায়গায় গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তেছি এন্ড আই ডোন্ট নো হোয়াট আই উড বিকাম, তাহলে ওই 4টা বছর কেন কষ্ট করলাম আমি? মানে অনেকে Yeah. বলে যে আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে তারপর আমি আমার বিজনেসটা শুরু করব। তাহলে তুমি মানে তারপর দেখা যায় যে ও পড়ছে কেন? ইলেকট্রিক্যাল এবং সে বিজনেস করতেছে, যে কিছু একটা জাস্ট প্রোডাক্ট বেচতেছে বা কিছু একটা করতেছে। সো মানে Yeah. এই যে একটা ওখানে অসামঞ্জস্য আর কি। রাইট, ওখানে আরেকটা জিনিস যেটা বলতে পারি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে, যে আসলে আমরা যেটা সবসময় চিন্তা করি এটা করব, শেষ পর্যন্ত জীবন যে ওভাবেই চলে তা কিন্তু না। সো আসলে মানে আমাদের লিমিট করা উচিত না। যদি কেউ যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, পড়ে ব্যবসা করব, এটা একটু ভুল চিন্তা। এই কারণে যে হয়তো সে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে এমন কিছু শিখবে, এমন কিছু জানবে, এমন কিছু সুযোগ পাবে, তার কাছে মনে হবে যে আরে এটা তো ব্যবসা করার চেয়ে আরো অনেক বড়। তো সে আগে থেকেই যদি এটা ছোট করে ফেলে যে না আমি ইঞ্জিনিয়ারিংটা পড়বো শুধুমাত্র পড়ার জন্য, তারপরে তো আমি ব্যবসা করব, তাহলে তার ওই সুযোগ আর কোনোদিন হবে না। কারণ সে তো ওই চিন্তাটাই করবে না, মাথায় তার ওই পথটা অলরেডি বন্ধ করে দিয়ে বসে আছে। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার মোটামুটি ধারণা ছিল যে আমি ইউনিভার্সিটি শেষ করে আমি যে ব্যবসা যেটা দাঁড় করাইছিলাম সেটা আমি কন্টিনিউ করব। তারপর যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলাম, তো তখন দেখা গেল সেকেন্ড ইয়ারে গিয়ে আমি প্রথম প্রোগ্রামিং করি জীবনে, প্রথম। এত ভালো লেগে যায় যে আমি বলি যে আরে এই জিনিস আমি করতে চাই, কি ব্যবসা কিসের কি, এই জিনিস আমি করতে চাই। তো তারপরে সেখান থেকে প্রোগ্রামিং কম্পিটিশন করা শুরু করলাম। তখনও কিন্তু জাস্ট যে আমার ভালো লাগে আমি করব, কি করব, সেটা দিয়ে কি হবে, কোথায় যাব, কি হবে, এগুলো কিছু চিন্তা করি না। কারণ আমার সুযোগ এখন যেহেতু হাতে সুযোগ আছে, কেন আমি করব না? সেই প্রোগ্রামিং কম্পিটিশন করতে করতে গুগলের কোড জ্যামে ফাইনালিস্ট হয়ে গেলাম। কখনো চিন্তা করি নাই, কখনো প্ল্যান ছিল না, আগে কেউ বাংলাদেশ থেকে হয়নি। সো এরকম না যে না স্বপ্ন ছিল হবে, কোনো মডেল ছিল না। কোনো মডেল ছিল না। কিন্তু যেহেতু যে সুযোগটাই হাতে আসছে, চিন্তা করছি যে আমি সুযোগটা নেব, নিয়ে তারপর দেখি কি হয়। তারপর যখন শেষ হয়ে যাবে তখন যা প্ল্যান ছিল আগে সেগুলোর সাথে ওটা কম্পেয়ার করে দেখবো যে নতুন সুযোগটা বেটার নাকি আগের সুযোগটা বেটার, এন্ড দেন আই ক্যান ডিসাইড। কিন্তু আগেই আমি কেন সুযোগটা যে না এই সুযোগ এইখানে এখন যেটা করতেছি এটা থেকে আর কিছু হবে না, ওই আগে যেটা ধরে রাখছি ঠিক করে রাখছি ওটাই আমি করব, তাহলে তো আসলে আমি মানে লুজিং দ্য অপরচুনিটি, রাইট? তো এনিওয়ে, সো আই জাস্ট থিঙ্ক ওটা আমি বলবো যে যদি কেউ এভাবে চিন্তাও করে যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং পড়বো তবে ব্যবসা করবো, দ্যাটস ফাইন। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সে যেন এটা না চিন্তা করে যে ইঞ্জিনিয়ারিং পড়ে আমি ওর চেয়ে বেশি কিছু করতে পারবো না। মেবি দেয়ার সামথিং মোর হি ক্যান ডু। আমাদের উদয় হচ্ছে ইঞ্জিনিয়ার আবার বিজনেসম্যান। দেয়ার ইউ গো, রাইট? হ্যাঁ, না এই জন্যই আর কি রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বললাম। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং যখন আমি ব্যাচেলারে ছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আই এম নট এ ইঞ্জিনিয়ার। সো প্রোগ্রামিং শিখতাম বা ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ অলসো অ্যান ইঞ্জিনিয়ার।
কে কে বলে আজকের দুনিয়ায় যদি কেউ বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, তাহলে আসলে সমস্যা আছে। আচ্ছা হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ডেফিনেশনটা চেঞ্জ করতে হবে। মানে ভাই গুগল ওই যে মানে বুয়েটে সরি নাকি বা ওরকম যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ওইসব জায়গায় আর কি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং দেয়, আর অনেক জায়গায় ব্যাচেলর অফ সায়েন্স দেয়। আই ডোন্ট নো দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি এখনো। না, দ্যাটস আমি ফাইন, ব্যাচেলর সেটা অফ হচ্ছে যে সায়েন্স। একাডেমিক ডিগ্রি, দ্যাটস হচ্ছে একাডেমিক ডিগ্রি, কিন্তু আমি বলতেছি যে প্রফেশন Yeah, হিসেবে, তাই না? আমি বলবো যে একজন যার প্রফেশন definitely. হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই হ্যাঁ, অবশ্যই ইঞ্জিনিয়ার, কারণ অবশ্যই। না হলে তো মানে গুগলকে ধরা হয় যে ইঞ্জিনিয়ারদের দ্বারা পরিচালিত কোম্পানি। তো এখানে তো বেশিরভাগ মানুষ হচ্ছে সবাই সফটওয়্যার তো ইঞ্জিনিয়ার, সফটওয়্যার তাহলে তো তাহলে তো গুগলে কোনো ইঞ্জিনিয়ারই নাই। ভাই আজকে এমনি সানডে কেমন যাচ্ছে ভাই? আমরা একটু মানে হ্যাঁ, ফানি আমার ভালোই যাচ্ছে আসলে। কালকে রাতে ঘুমানো হয়ে গেছে কম, তো এই কারণে হয়তো জানি না, কথাবার্তা হয়তো একটু মাঝে মাঝে ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে, সরি অ্যাবাউট দ্যাট। না ইটস অলরাইট ভাই। আমাদের মানে সানডের যে ফিলিংসটা, মানে সবকিছু বন্ধ, চুপচাপ, নীরব হয়ে আছে, মানে আপনার সানডের এক্সপেরিয়েন্সটা আমি জানতে চাচ্ছিলাম। How is Sunday in আচ্ছা, Switzerland, by the way? ইটস গ্রেট। ইউ নো, দ্যাটস দ্য ফানি থিং, যখন আমি প্রথম আসি তখন হয়তো যে আরে রবিবারে সব বন্ধ থাকে, কি একটা বিরক্তিকর ব্যাপার। মানে এখানে একটু এক্সট্রিম আমি বলবো, যে হয়তো এটা মোটামুটি জার্মানিতেও সিমিলার হয়তো, কিন্তু এখানে দোকানপাট সব কিছু বন্ধ থাকে। কিছু কিনতে হলে সেই হয় বড় যে ট্রেন স্টেশন থাকে, মেইন ট্রেন স্টেশন, সেখানে যেতে হবে, অথবা এয়ারপোর্টে যেতে হবে, আদারওয়াইজ সব কিছু বন্ধ। তো প্রথমে একটু বিরক্ত লাগতো, পরে যেটা হয়েছে যে রিয়েলাইজ করছি এটা হচ্ছে খুব ভালো একটা সিস্টেম, কারণ এটা আমাদেরকে ফোর্স করতেছে যে রবিবার কোনো কিছু করতে পারবা না, জাস্ট রিল্যাক্স করবা, রেস্ট নিবা, আর যা ভালো লাগে তাই করবা। না হলে হয় কি, দোকান খোলা থাকলে হয়তো আমার একটা কাজ আছে বা অফিস কোনো কিছু যদি খোলা থাকে, তাহলে হয়তো মনে হচ্ছে আরে ওই কাজটা আমি রবিবার করব। এখন আমার সেই চিন্তাই আসে না মাথায়। এখন হচ্ছে যে না, রবিবার আমি যদি বসে হেসে খেলে কাটায় দিই, কোনো সমস্যা নেই, আমার যা ইচ্ছা হবে তাই আমি করব, তাতে সময়ের কোনো অপচয় হচ্ছে না, আই ডোন্ট ফিল গিলটি অ্যাবাউট ইট। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আপনার সোলটাকে আপনি মানে দিতে পারতেছেন পুরো। এক্স্যাক্টলি, আমার কোনো প্রেশার নাই একদম, হুম। কোনো ইয়া। রেসপন্সিবিলিটি নেই। It's funny because like প্রথম কিন্তু এসে আমার ঠিক উল্টাটা মনে হতো যে আরে কি বাজে একটা সিস্টেম, আমি আজকে এটা কোনো সকালেও বিরক্ত হয়েছি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ঘুম থেকে উঠে এখন কোথাও বন্ধ, আমি মানে জাস্ট কোথাও পাচ্ছি না, পরে আবার চিন্তা করতেছি যে আমি তো জানতামই, মানে আমাকে রবিবারটাকে অ্যাডপ্ট করে নিতে হবে, যত দ্রুত আমি অ্যাডপ্ট করতে পারবো তত আমার জন্য বেটার আর কি। সানডে সাইকোলজিটা আর আমাকে জার্মান, আই থিঙ্ক সুইজারল্যান্ডও সেম, জার্মানিতে কোনো সাউন্ডও করা যাবে না মানে Yep, সানডেতে, যদি ইফ ইউ আর yep, লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট। আর আমার right. কেন জানি সানডে মর্নিং এই বাসাটা ভ্যাকুয়াম ক্লিন করতে ইচ্ছা করে, মানে এই জিনিসটা আই থিঙ্ক বিকজ আই এম নট সাপোজ টু ডু ইট, এই জন্য আমার করতে ইচ্ছা করে আর কি। তবে আই But থিঙ্ক on the টাইম টু other টাইম, hand, হুম। টাইম টু টাইম। yeah, টাইম টু টাইম, বাট অন দি আদার হ্যান্ড আমি যেটা বলবো যে যদি এরকম হয় যে না আমি ভ্যাকিউম করতে পারবো না, তাহলে কি হবে, ইউ আর বাউন্ড টু রিল্যাক্স, যে না আমি এই সানডেতে আমার হচ্ছে যে হয়তো আই গো ফর আ হাইক, অথবা আমি কোথাও গিয়ে লেকের পাড়ে বসে থাকি, অথবা আমি বই পড়ি, আমি মানে যা কিছু করি, কিন্তু কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে না, আমার চিন্তা করতে হবে না যাচ্ছে বাসা ভ্যাকিউম করতে হবে। এতে করে সপ্তাহের অন্য দিনগুলো হয়তো আরো একটু কাজ বেশি করতে হয়, বাট দ্যাটস ফাইন, ইউনো। আমার মনে হয় যে আই উড রাদার যে অন্য দিনগুলো একটু বেশি কাজ করব, উইকেন্ডে একটা দিন অন্তত থাকবে যেটা হচ্ছে একদম রিল্যাক্স করার জন্য। আই ডোন্ট নো, আমার মনে হয় যে মেন্টালি সেটা খুব রিফ্রেশিং, ইউ ক্যান ডিসকানেক্ট ফ্রম এভরিথিং এলস। জিনিস আছে, যেমন আপনি কারোর সাথে আড্ডা দিচ্ছেন, লাইক সাইকোলজিক্যালি আপনি জানেন যে এই মানুষটা আজকে সেও ফ্রি, মানে আমরা সেও সবাই ফ্রি, আজকে আড্ডার এক্স্যাক্টলি, জন্যই আমাদের আজকে টাইমটা, মানে আমরা একটা ইয়েস, আড্ডা দিব, হ্যাঁ, মানে আজকে দিনটা সবাই ফ্রি, মানে এই সবাই ফ্রি। রিল্যাক্সে থাকা যায়, এটা অনেক বড় একটা মানে মেন্টাল। হ্যাঁ। আমাদের মোস্ট অফ দ্য পডকাস্টও রেকর্ড হয় সানডেতে, এই জন্য দেখা যায় আর কিছু Yeah. করার নাই, সো লেটস ডু ভাইয়া জাস্ট ওয়ান লাস্ট কোশ্চেন। আমি জানি আজকে আমরা টেক নিয়ে কথা বলা উচিত না আজকে, না বাট না না, কোনো I সমস্যা would নেই, just সরি, ask অ্যাকচুয়ালি one টেক last নিয়ে কথা question বলতে কোনো because সমস্যা নেই। Yeah. আমি যেহেতু সফটওয়্যার প্রোগ্রামার, সো Mhm. আমাকে নন টেক মানুষজন যারা টেক ইন্ডাস্ট্রিতে কাজ করে না, তারা জিজ্ঞেস করে যে এই যে এআই এর এত আগ্রাসন, Mhm. এত বেশি এআই, সবাই সবকিছুতেই খালি এআই নামটা ইউজ করতেছে, মানে ইভেন আপনি একটা ওয়েবসাইট বানাতে যাবেন ওইখানেও লেখা Yep. দেখবেন যে এআই পাওয়ার্ড ওয়েবসাইট, এআই পাওয়ার্ড অ্যাপ, হ্যাঁ, এভরিথিং ইজ এআই রাইট নাও। Mhm. ডু ইউ থিঙ্ক এআই আসলেই কি আমাদেরকে রিপ্লেস করবে কিনা, প্রোগ্রামারদেরকে? হাউ Yeah, সেফ so আর উই? it's a great question, আর যদি আমি একদম মানে অনেস্ট অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে আসলে এটার উত্তর কারো জানা এই মুহূর্তে সম্ভব না। কেউ যদি বলে যে সে জানে, সে আসলে সত্য বলতেছে না। সো একইভাবে আমিও জানি না, কিন্তু আমার কিছু মতামত আছে, সেগুলো আমি শেয়ার করতে পারি। আর তার আগে অ্যাবাউট লাইক ইউনো, এটা মানে
the thing that makes it even more complicated is this trend is not new. যখন একটা নতুন কিছু আসে তখন দেখা যায় যে সব কিছুতে সেটা লেবেল করা শুরু হয়ে যায় এবং এটা sort of like এই যে ওয়েব 3.0 কত কিছু Right. কি মানে হাইপ এত কিছু আমি শুরু থেকে একটু দেখে আমি বলছি না এটা কিছুই হবে না, there are many problems যেটা আসলে এটা হবে না, এখনো এটা সেল করা হইতেছে বাই দ্য ওয়ে। যেহেতু এরকম একটা টেন্ডেন্সি আছে সেহেতু মানুষের যখন একটা নতুন কিছু আসে মানুষ চায় এটা হচ্ছে সেরকম একটা হাইপ, কিছুদিন চলবে তারপর চলে যাবে। কিন্তু আই হ্যাভ টু সে এআই ইজ ডিফারেন্ট। আমি শুরুতে আমি নিজেও অনেকটা ওইভাবে চিন্তা করে যে ধুর এটা চলে যাবে, কিন্তু দিস ইজ ডিফারেন্ট অ্যান্ড ইটস বোথ এক্সাইটিং বাট অলসো বিট স্ক্যারি বিকজ আমরা আসলে জানি না ঠিক কি হবে। কিন্তু এর মানে হচ্ছে যে আমাদের এটা ইগনোর করলে হবে না, আমাদের এটা সিরিয়াসলি নিতে হবে এবং সবসময় চোখ কান খোলা রাখতে হবে যে আসলে কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি হচ্ছে এবং সেটা কিভাবে আমাদেরকে এফেক্ট করতে পারে। আমি যদি ধরে নিই যে না এফেক্ট করবে না, এটা ভুল হবে। এখন আমি যেটা একটু আগে কিছুটা বলেছিলাম সেটা হচ্ছে যে বেসিক যে কাজগুলো আছে, ওয়ান ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট, অ্যাগেন দেয়ার আর মেনি ওয়েজ, দেয়ার আর মেনি স্কুলস অফ থটস। একটা হচ্ছে যে ইটস লাইক যদি এখন মানুষের ব্রেইন যে কাজগুলো করতে পারে সেটা যদি একটা ব্ল্যাক বক্স থাকে যেটা করা শুরু করতে পারে, তাহলে আসলে কি কি জিনিস ওই মানুষের ব্রেইনের জায়গায় ওই ব্ল্যাক বক্সটা বসায় দেওয়া যাবে, সেই জিনিসগুলো আমার মনে হয় বি বেটার রিস্ক। একটা কৃষক যে কাজ করে সেইখানে কিন্তু ব্রেইনের যে কাজটা সেটা আসছে ঠিক আছে, কিন্তু সেইটা এআই দিয়ে রিপ্লেস করে লাভ হবে না, তার স্টিল ওই খেতে গিয়ে ধান বুনতে হবে, অনেক কাজকর্ম যেগুলো আসলে অনেক ইনভলভ থাকতে হবে, সো ইন সার্টেন ওয়েজ আমার কাছে মনে হতেছে যে যেভাবে করে মানে যে ব্লু কলার জব, হোয়াইট কলার জব যে আমরা বলি, যেগুলো একটা সামঞ্জস্য মানে একটা যে সেপারেশন তৈরি হয়েছে যে যেগুলো হচ্ছে ব্রেইনের কাজ সেগুলোর ভ্যালু আজকাল বেশি। Now the problem is যে আমার মনে হয় যে এই কাজগুলোই আসলে এআই দ্বারা মোর অ্যাট রিস্ক, যেগুলো হচ্ছে যে ওই ফিজিক্যাল কাজকর্ম সেগুলো কিন্তু এআই তেমন কিছু করতে পারবে না, সেগুলো কিন্তু ওই মানুষদেরই করতে হবে যারা ঘর বানাইতেছে করতেছে। তো ব্রেইনের কাজগুলোর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে একদম বেসিক কাজ যেটা হচ্ছে যে একজন মানুষকে শিখাইলে যে ওই যে কোর্স করে যে শেখার যে জিনিসটা আমি বললাম, সেই জিনিস আই থিঙ্ক ইটস সো ক্লোজ, মানে খুব দ্রুত ইফ নট অলরেডি, যেটা এখন আসলে খুব ভালো মতো এলএম এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসগুলো করতে পারতেছে। তো সেইগুলো এই কারণে আমার মনে হয় যে শিখে আসলে ইটস নট সো ভ্যালুয়েবল এনিমোর, সেগুলো ইটস গোনা গেট রিপ্লেসড ভেরি কুইকলি ইন দ্য নিয়ার ফিউচার। কিন্তু তার নেক্সট লেভেল কাজ আছে, সেটা হচ্ছে যে লেটস সে আমার ওই ব্রেইনটা আছে, আমার একটা মানুষ আছে যে ওই বেসিক কাজগুলো করতে পারে, কিন্তু সেইটা ডাজ নট ইকুয়াল টু সলভিং এ প্রবলেম। আমার যদি একটা বিজনেস থাকে সেইটা ইজ নট লাইক আমার 10টা কর্মচারী আছে, ডাজ নট ইকুয়াল টু প্রডিউসিং দ্য আউটপুট অফ দ্য বিজনেস। আমার স্টিল চিন্তা করতে হবে যে আচ্ছা বিজনেসে কি প্রোডাক্ট আমি সেল করবো, সেই প্রোডাক্টটা কীরকম হতে হবে, মানুষের সাথে সেটা কিভাবে আমার মানুষের সামনে নিয়ে আসতে হবে, সেই সব যত ইন্টারাকশন আছে সেগুলা কিন্তু ওই ওই ব্রেইন দিয়ে রিপ্লেস করা যাবে না, সেগুলো কিন্তু স্টিল আমার করতে হবে। মেবি অ্যানাদার ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট ইজ যে যেগুলো খুব ইজিলি মানে কিবোর্ড দিয়ে টাইপ করে, মানে ইন্টারফেসটা ইজ ভেরি ইজি, যেখান দিয়ে কিবোর্ড দিয়ে টেক্সট ইনপুট করে টেক্সট আউটপুট আসে, সেই জিনিসগুলো ইজিলি মানে ওই ব্ল্যাক বক্স দিয়ে রিপ্লেস করে ফেলা যাবে। কিন্তু যেখানে হচ্ছে যে ইন্টারফেসটা আরো কমপ্লিকেটেড, লাইক একটু আগে যেটা ইউ আর সেইং যে যেখানে আমার ক্লায়েন্টের কাছে একটা কিছু সেল করতে হবে, সেইটা কিন্তু ওই জিনিসটা এখনো ওইভাবে করতে পারে না, হয়তো ফিউচারে পারতে পারে কিন্তু এখনো ওইভাবে পারে না, অথবা তার কোয়ালিটি এত ভালো হবে না। সো আমি আরেকটা জিনিস যেটা সাধারণত বলি সেটা হচ্ছে যে মানে ওই ব্রেইনটা এতটা ভালো যে সে হয়তো একটা পরীক্ষায় C+ পাবে বা C পাবে হোয়াটএভার, কিন্তু সে A+ পাবে না, এখনো পায় না। তো সেই জন্য একটা মানুষ এখনো তার চেয়ে ভালো মানে করতে পারবে, কিন্তু সে তাকে সাহায্য করতে পারে, তাই না? আমার যদি 10 জন কর্মচারী থাকে, সে তার জন্য আমি কাজটা মানে ভাগ করে, বড় যে সমস্যাটা আছে সেটা ভাগ করে আমি ছোট ছোট করে দিয়ে দিতে পারি, আচ্ছা এটা তুমি করো, এটা তুমি করো, এটা তুমি করো, সেটা তারা করে দিতে পারবে। কিন্তু আলটিমেটলি যে সেই বড় সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে, কিভাবে করে ভাগ ভাগ করে দিতে হবে, ওগুলা স্টিল মানুষের করতে হবে। Another maybe last way I'm going to present is যে একটা বড় কোম্পানিতে একদম উপরে সিইও থাকে, তার নিচে আরো লেভেল থাকে। তো আমি যদি নিচে এভাবে হায়ারার্কি ধরে ধরে একদম নিচের লেভেলে চলে যাই, একদম নিচের লেভেলে যারা জুনিয়র প্রোগ্রামার, যারা হয়তো কোড করে একটা সমস্যার ইমপ্লিমেন্ট করতেছে, সেটা প্রথম হচ্ছে অ্যাট রিস্ক, কারণ এআই সেটা করা শুরু করবে। তারপরে যে নেক্সট লেভেল আছে, যে হয়তো তাদের ম্যানেজার যে হয়তো ওই কাজটা তাদেরকে ভাগ করে দিচ্ছে, সেটাও হয়তো এআই যখন আস্তে আস্তে উন্নত হতে থাকবে সেও হয়তো রিপ্লেস করে ফেলবে। কিন্তু একটা লেভেল চলে আসবে যেখানে গিয়ে আসলে এআই আর পারতেছে না, বিকজ সেখানে যে কাজগুলো করতে হয় সেগুলো আরো হাই লেভেলের, আরো কমপ্লিকেটেড, আরো নুয়ান্সড, আরো হিউম্যান ইন্টারাকশন ইনভলভড, আরো জটিল, মানে ইন্টারাকশনগুলো আরো জটিল। সো ওটার ওই ইন্টারফেসটা রিপ্লেস করা ইজ ভেরি ডিফিকাল্ট।
সো আই থিঙ্ক দ্যাটস কাইন্ড অফ হোয়াট ইট ইজ। সো এটা কখনই এমন হবে না যে সবার কাজ রিপ্লেসড হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় যে জিনিসগুলো খুব সহজেই একটা মানুষকে শেখানো যায়, সেই জিনিসগুলাই আমার মনে হয় সবচেয়ে বেশি অ্যাট রিস্ক। যে জিনিসটা শিখতে কষ্ট, সেই যে স্কিলটা ট্রান্সফার করা ইজ হার্ডার, সেটাই ইজ মোর সেফ। তো দিস ইজ অ্যানাদার রিজন ওয়াই আমার মনে হয় যে এই যে জিনিসগুলো এখন শর্ট উইনগুলা, সেগুলো হয়তো এখন 1-2 বছর কাজে দেয়, খুব দ্রুতই সেটার 1-2 দিনও কাজে দিবে না, which is very scary. But the other maybe most scary part is it's happening so quickly. আমাকে যদি এই প্রশ্নটা তুমি করতে লাইক 6 মাস আগে, মেবি 8 মাস আগে, আমি বলতাম যে আরে ধুর এআই এগুলো সব বাজওয়ার্ড। কিন্তু এই গত 8 মাসে সবকিছু বদলায় গেছে, and it's changing so fast. ফাস্ট So হচ্ছে। yeah, True. I don't know if that helps, অথবা if you have any follow-up questions. Of course. আমি যেটা মানে বুঝলাম এখান থেকে সেটা হলো মানে you have to be a creative problem solver. মানে Yes. যতটুকু Yeah. ক্রিয়েটিভ লেভেল অ্যাকচুয়ালি এআই এখনো যেতে পারেনি, ওই Right. প্রবলেম সলভারটা হতে পারলে আই থিঙ্ক ইটস এ বেটার মানে ফর এভরিওয়ান। এবং ছোটখাটো হ্যাঁ হ্যাঁ সরি, আই উইল ইন্টারাপ্ট ইউ লিটল বিট। আমার মনে হয় যে এআই যেতে পারেনি এটা আমি বলবো না। সমস্যাটা আমার মনে হয় লিমিটেশনটা হচ্ছে ইন্টারফেসিং এর। মানে হচ্ছে যে আমি একটা মানুষ, আমি যত জিনিসপত্র আমার এনভায়রনমেন্টে হচ্ছে, যতগুলো ভেরিয়েবল আছে সেগুলো আমি কিন্তু পর্যবেক্ষণ করতে পারতেছি। ওগুলা সব ওই এআই এর ওই ব্ল্যাক বক্সকে চ্যানেল করা ইজ প্রিটি ডিফিকাল্ট, তাই না? যে ইউনো লাইক আমি যখন একজন মানুষের সাথে কথা বলতেছি, সে কিভাবে কথা বলতেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, তার সম্পর্কে আমি যে জিনিসগুলো জানি, সে কেমন মার্কে, এগুলো সব টু ট্রান্সলেট দ্যাট অ্যান্ড ফিট ইন টু দ্যাট মডেল ইজ ভেরি হার্ড। বাট যদি ইফ ইউ কুড ওয়ান ডে অ্যাচিভ দ্যাট, আই উড আর্গিউ যে ওই জিনিসটা মানুষের চেয়ে হয়তো আরো ভালো সলিউশন দিতে পারবে। সো ইটস নট সো মাচ যে ওই এআই মডেলটা ইজ নট অ্যাজ ক্রিয়েটিভ অথবা ইটস নট অ্যাজ পাওয়ারফুল। ইনফ্যাক্ট সে মানুষটা আরো দ্রুত চিন্তা করতে পারে, আরো বেশি ভেরিয়েবল নিয়ে চিন্তা করতে পারে, আরো বড় সমস্যার সমাধান করতে পারে। বাট ওই ইন্টারফেসটা ইজ ভেরি হার্ড, রাইট? আই মিন ইটস নট ইজি টু ফিট all those variables into that model. That's where I think the limitation is to replacing human beings with that. কখনো যখন আমরা মানে নর্মাল যে চ্যাট বক্সে এআই চ্যাট সাথে যখন চ্যাট করা হয়, আপনার কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা আসে না। মানে আপনার প্রবলেম গুলাকে আপনি কিভাবে বুঝায় বলবেন, মানুষের অনেক ইউনিক প্রবলেম থাকে, ওই ইউনিক প্রবলেমের জন্য ইউনিক সলিউশন দরকার হয়, কিন্তু দেখা যাচ্ছে ওইটা Yeah. পাওয়া যায় না, ওই Yeah. স্যাটিসফ্যাকশনটা কখনো আসতেছে না এখনো পর্যন্ত। Because like যেমন আমরা এখন কথা বলতেছি, যে আমরা যতটা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারতেছি, আমাদের যে ইন্টারফেসটা সেটা এখন আরো রিচার দেন লাইক আমরা যদি এখন একটা টেক্সট লিখে লিখে এই পডকাস্টটা করতাম, তাই না? ইট উড হ্যাভ বিন সো মাচ মোর লিমিটিং। বাট দেন ওয়ান কুড আর্গিউ যে হয়তো ফিউচারে ওটা ওরকম হয়ে যাবে যে এখন তার সাথে ভিডিও দিয়েও কথা বলা যাবে। সো আই এম নট সেইং যে এটা আরো আগাবে না, আরো আগাবে, কিন্তু আমার মনে হয় যে আগানোর রেটটা একটু হয়তো কমে যাবে। লাইক ইটস লাইক 0 থেকে 50-এ চলে গেছে চোখের পলকে, 50 থেকে 60-এ যাবে হচ্ছে আর একটু সময় লাগবে। তারপরে হচ্ছে যে সামনে যাওয়াটা আর একটু কঠিন, বিকজ ইটস লাইক লো হ্যাঙ্গিং ফ্রুট গুলা প্রায় শেষ হয়ে গেছে এখন। আপনার এভরিথিং জন্য তো আরো বেশি সারপ্রাইজিং, মানে আপনি একটা মানে ম্যানুয়াল একটা সোসাইটিতে বড় হয়েছেন, মানে যখন ডিজিটাল কিছুই ছিল না, এবং এরপরে আপনি পুরো ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডে, মানে আপনি ট্রান্সফরমেশনটা আপনি দুইটাই এক্সপেরিয়েন্স করছেন। এটা কিন্তু সবাই পারবে না, মানে এখনকে যারা আফটার 2000 তারা তো মানে ওই ম্যানুয়াল পৃথিবীটা চিন্তা করতে পারতেছে না। সো আপনার চিন্তা ভাবনার ইমাজিনেশনে যদি ম্যানুয়াল জিনিসটা থাকে এবং আপনি একটা ডিজিটাল ওয়ার্ল্ড ফেস করতেছেন এবং রেগুলার ইন্টারঅ্যাক্ট করতেছেন, মানে এই অনুভূতিটা মানে কেমন আপনার কাছে? I think it helps, obviously, like I think knowing মানে দুইটা জিনিসই দেখতে পাওয়ার সুবিধা হলো যে তাহলে পার্থক্যগুলো আরো সহজে চোখে পড়ে। বাট দ্য ডিফিকাল্টি, মানে এটা হচ্ছে ভালো দিক। সমস্যাটা হচ্ছে যে অনেক সময়, আমি বলতেছি না আমার ক্ষেত্রে এটা সমস্যা হয়, কিন্তু অনেক সময় সমস্যা হয় যে মানুষ পিছনটাকে আঁকড়ে ধরে রাখতে পছন্দ করে। তারা যখন সেটা হ্যাঁ, তাদের কাছে মনে হয় যে নতুন জিনিসটা কখনোই সেই আগের জিনিসটার মতো ভালো হবে না। সো উই আর লুজিং সামথিং, উই আর গেইনিং সামথিং, বাট উই আর অলসো লুজিং সামথিং। সো ইটস নট লাইক যারা ওটা দেখে নাই তাদের কাছে হচ্ছে যে উই আর জাস্ট গেইনিং সামথিং নিউ অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। বাট যারা ওটা দেখছে তাদের জন্য হচ্ছে যে ইয়া উই আর গেইনিং সামথিং নিউ উইচ ইজ নাইস, বাট you know what we lost was different, was unique, and the new thing does not replace that. Yeah. But obviously it helps to look at things from different perspective and having more deeper thoughts. It does help. Yeah.
ওকে, আমি ওয়ান লাস্ট কোশ্চেন করে ভাইয়ের টাইম আর বেশি নেব না, আমি আরেকটা No, কোশ্চেন করে don't like worry. Yeah, I mean, like, yes, of course, I'm not saying we should continue forever, but it's like I said, like that's the nice thing. আমার কাছে মনে হয় না যে না আজকে তো রবিবার, so it's not like আমার তাড়া আছে এরপরে কি করবো এরপরে কি Nice. করবো. I don't have anything planned. I'll do whatever I wish. Nice. So it's all good. That's good to know actually. Um, আমি একটা পডকাস্ট শুনছিলাম কিছুদিন আগে, ওই পডকাস্টটার নাম হলো মাই ফার্স্ট মিলিয়ন। সো ওই পডকাস্টের একটা হোস্ট, ও প্রেডিক্ট করছে মানে উইথ অল দ্য থিংস কামিং আউট, তারপর ভিশন প্রোর যে হ্যান্ড জেস্টার দিয়ে ল্যাপটপ কম্পিউটারে কাজ করা যাবে এরকম ব্যাপারগুলো। সো ও একটা জিনিস ধারণা করছে যে ওর একটা মেয়ে আছে 3-4 বছর বয়স, ও ধারণা করছে যে ওর মেয়ে অ্যাকচুয়ালি আর ফিউচারে ল্যাপটপ দিয়ে কাজ করবে না, শি উইল ওয়ার্ক উইথ সাম হ্যান্ড হেল্ড ডিভাইস যেটা দিয়ে অ্যাকচুয়ালি প্রজেকশন করে মানে কাজ করতে পারবে। মানে ল্যাপটপস উইল বি অবসোলিট, আমাদের কিছু বড় কিছু ক্যারি করতে হবে না মানে ফিউচারে, আমাদের ট্রাভেলিং এর জন্য আরো সুবিধা হয়ে যাবে জিনিসটাতে আর কি। সো হোয়াট ডু ইউ Right. থিংক? So a few things. Apple already যেটা মানে বের করছে, রাইট, ওটা অলরেডি কিন্তু অনেকখানি চলে গেছে। সেখানে হচ্ছে যে ওটার ভিতরে ওরা এখনো বলতেছে যে ল্যাপটপটা সামনে থাকতে হবে, বাট এসেনশিয়ালি ল্যাপটপ যদি সামনে থাকে তাহলে কিন্তু সবকিছু প্রজেক্ট করবে ওই ডিভাইসের মধ্যে, অ্যান্ড দেন ইউ স্টিল নিড এ কিবোর্ড দো, অথবা যদি আমি কিবোর্ড ছাড়া করি। আই থিঙ্ক দ্যাটস ওয়ার মানে আমার কোয়েশ্চেন মার্কটা শুধু সেই জায়গাতে, যে দ্য ইন্টারফেস হ্যাজ টু বি better, মানে more like it's more convenient, yes, যদি আমার ল্যাপটপ ক্যারি না করা লাগে এটা more convenient, no doubt, কিন্তু যদি দেখা যায় যে আমি কিবোর্ডে টাইপ করে যেভাবে it's the reliability that I get ওইটা যদি আমি না পাই ওই কিবোর্ড ছাড়া, তাহলে কিন্তু it becomes very difficult, ওইটা তখন কিন্তু থেকে যায়। তো আই থিঙ্ক ওইটাই হচ্ছে, বিকজ আরেকভাবে যদি আমি বলি, অনেক বছর আগে থেকেই তো কম্পিউটারের সাথে মানে কথা বলা যায়। ইটস লাইক যে আমি যে প্রোডাক্টে কাজ করি গুগল অ্যাসিস্ট্যান্ট, সেখানে ভয়েস দিয়ে জিনিসপত্র করা যায়। তো তারপরেও কেন এখন সবকিছু ভয়েস দিয়ে হয় না? বিকজ ওই যে সবসময় এক্স্যাক্টলি আমি যা বলতেছি সেটাও বুঝতেছে না। সো রিলায়াবিলিটির কিছু অভাব আছে, যার ফলে ওই শেষ পর্যন্ত মাঝে মাঝে গিয়ে আইদার কিবোর্ড ব্যবহার করা লাগতেছে অথবা যে জিনিসটা আমি করতেছি ওটা চেপে চেপে করা লাগতেছে। সো ওইখানে আমার একটা কোয়েশ্চেন মার্ক আছে, যেটা হচ্ছে ইটস লেস অ্যাবাউট মানে যে টেকনোলজির পাওয়ার, ইটস মোর অ্যাবাউট যে রিলায়াবিলিটি অফ ইট সেই লেভেলে যেতে পারবে কিনা। আর আরেকটা জিনিস হচ্ছে ইজ অ্যাবাউট ব্যাটারি, বিকজ অ্যাট দ্য মোমেন্ট ব্যাটারি মানে ইজ এ বিগ লিমিটিং ফ্যাক্টর অ্যাক্রস এভরিথিং, লাইক আমাদের যে ফোন, আমাদের যে ঘড়ি, আমাদের যে ল্যাপটপ, এভরিথিং, ইভেন দ্য ড্রোন ডেলিভারি। লাইক ব্যাটারি যদি কোনোভাবে ব্যাটারির প্রবলেমটা সলভ করা যেত, যে ব্যাটারি ডেন্সিটি প্রবলেম এসেনশিয়ালি, যে যদি এমন হতো যে আরো হালকা একটা কিছু যেটা আরো বেশি পাওয়ার প্রোভাইড করতে পারে ফর লঙ্গার, then everything will change. But we just don't know when that will happen, which is completely unrelated to everything else that's going on. তো যদি ওই প্রবলেমটা সলভ হয়ে যায়, হঠাৎ একটা ব্রেক থ্রু আসে, তাহলে সবকিছু রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। আর যদি ওই ব্রেক থ্রুটা আগামী 100 বছরেও না আসে, which is totally possible, তাহলে কিন্তু we don't have a choice. লাইক যতই আমরা অন্য দিক থেকে টেকনোলজি আগায় নিয়ে যাই, শেষ পর্যন্ত পাওয়ার ছাড়া কিছুই হয় না। প্রসেসিং পাওয়ার যতই বাড়ুক, ব্যাটারি কিন্তু লাগতেছে, তাই না? ওইখানে কিন্তু আমাদের খুব একটা, আমরা যদি দেখি গত রিসেন্ট ইয়ার্সে তেমন কোনো আগায় নাই, কিন্তু তেমন কোনো ব্রেক থ্রু হয় নাই। ইটস স্টিল মোর অর লেস দ্য সেম, যেটা হচ্ছে প্রসেসরগুলো আর একটু লেস পাওয়ার কনজিউমিং, আর একটু এফিশিয়েন্ট, এই ছোটখাটো ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর না হলে শেষ পর্যন্ত গিয়ে ফোনের ওয়েট বেড়ে যাচ্ছে, ওই কোম্পানিগুলো আরো বড় বড় ব্যাটারি ঢুকায় দিচ্ছে ফোনের মধ্যে। বিকজ আদারওয়াইজ এটা না হলে কিন্তু, বিকজ আমি অনেক ছোটবেলা থেকে মানে আমি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, সেহেতু এই এরিয়াতে আমার ইন্টারেস্ট আরও বেশি, এবং মানে এখন প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে আমি ড্রোন তৈরি করি। বিফোর লাইক ড্রোন ওয়াজ লাইক আ মার্কেট, যেখানে দোকানে গিয়ে একটা পিক আপ করা যায়। সো আই ইউজ টু বিল্ড লাইক মাই সেলফ উইথ অল দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস। তো সেখানে মেইন লিমিটিং ফ্যাক্টরটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওই ব্যাটারি। ওই কারণেই কিন্তু হচ্ছে যে বেশি মানে ইউনো, না হলে এটা অনেক আগেই সলভ হয়ে যেত। এখন সব কিছু ড্রোন দিয়েই হতো, কিন্তু ওই ব্যাটারির কারণে লিমিটেশনটা থেকে যাচ্ছে। পাওয়ার ইন্ডাস্ট্রি তো মানে ব্যাটারির এই ব্রেক থ্রু টানার জন্য চেষ্টা করতেছে প্রচুর, অনেক চেষ্টা করতেছে। ইটস লাইক যারা ওটা করবে, লাইক আমি বোধহয় নিউজে প্রায় আসে এটা, সেটা তো কোনটা সত্যি কোনটা কি জানি না। আমি দেখলাম যে কোন একটা গাড়ির কোম্পানি বলছে তারা টেসলার চেয়ে বেশি এফিশিয়েন্ট ব্যাটারি কিভাবে কি মানে দে আর সিইং রেজাল্টস। এখন ওটা কবে প্রোডাকশনাইজড হবে নোবডি নোজ। আরেকজন বলতেছে যে তারা ওয়াইফাই থেকে পাওয়ার, না সরি নট ওয়াইফাই, ওটা অনেক আগেই হয়েছে এবং ওটা তেমন কোনো কাজে আসেনি। এটা হচ্ছে যে বাতাসে যে জলবায়ু আছে সেটা থেকে নাকি তারা
electricity extract করতে পারতেছে. It was like an experiment they were doing, and then the experiment, they made a mistake and they learned this. It's pretty recent. So, but it still has a long way to go. It's like early days, ছোট invention হচ্ছে, কিন্তু to productionize it it's a long way to go. হ্যাঁ, মানে টেক প্রোগ্রামারদের সাথে কোপ আপ করা যাচ্ছে না, মানে ব্যাটারি ইন্ডাস্ট্রি। আর It's এটা like মোর ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। more difficult, but it's like so many people are trying so many things. এটা যে কোনো সময় হতে পারে, আবার নাও হতে পারে. It's kind of tricky. As long as সবাই মানে ঠিক মতো করতেছে, like, you know, that's where ভালো খারাপ বা honesty বা moral যে পার্টটা, ওটা so important. যদি গবেষণাগুলো যদি morally compromised হয়, তাহলে আসলে কিন্তু ইনভেনশনগুলো হবে না, টেকনোলজি আগাবে না। যেমন এই আজকে আমি দেখতেছিলাম হার্ভার্ডে এক প্রফেসর, বিহেভিয়ারাল সায়েন্সের প্রফেসর, ফ্রান্সেস্কা জিনো। সো সে কি করছে, সে অনেকগুলা বড় বড় পেপার পাবলিশ করছে বড় বড় পাবলিকেশনে, কিন্তু সে যে রিসার্চের যে ডেটা, সেগুলো সে মানে 2 নম্বরই করছে এসেনশিয়ালি। তো সেটা দিয়ে সে দেখাইছে মানুষ এটা করে ওইটা করে, কিন্তু আসলে পরে গিয়ে দেখা গেছে যে সে আসলে 2 নম্বরই করছে। তো তাহলে কি হয়েছে? তাহলে তো আসলে কোনো রিসার্চ আগায় নেই। যেমন সে বলছে যে একটা অ্যান্সার শিটে, লাইক একটা পরীক্ষা হলে, পরীক্ষায় যেটা হয় যে এই হচ্ছে কোয়েশ্চেন পেপার, এই হচ্ছে অ্যান্সার শিট, অ্যান্ড দেন তারপরে হচ্ছে হয়তো যে কোয়েশ্চেন পেপার তার পিছনে দেওয়া থাকবে যে আসলে অ্যান্সারটা কি, অ্যান্ড দেন যে স্টুডেন্ট সে অ্যান্সারগুলো লিখবে, লিখে তারপর সে মিলায় নিজেই নিজেকে মার্ক করবে। সো যে আমি এতগুলো ঠিক করছি, এতগুলো ভুল করছি। তো সে বলছে যে যদি ওই অ্যান্সার পেপারের উপরে একটা ওয়ার্নিং থাকে যেখানে সে তার সিগনেচার করে লিখতে হবে যে আমি যা এখানে করবো এটা সত্যি, আমি কোনো মানে করবো না আর কি, মানে আইল বি অনেস্ট, আর সেটা যদি তার বদলে পেপারের নিচে থাকে, তাহলে নাকি ইটস মোর লাইকলি যে সে চিট করবে। এবং সেটা নিয়ে সে রিসার্চ পাবলিশ করে ফেলছে, একদম বড় পাবলিকেশন অ্যান্ড এভরিথিং। এখন গিয়ে দেখা গেছে যে আসলে সে যে ডেটা শো করছে, সেখানে সে নিজে সেটাকে টুইক করছে টু প্রুভ হার পয়েন্ট, আসলে ওটা মিথ্যা। তো এই ধরনের কাজ যখন হয়, তখন আসলে কিন্তু সব মানে ইট মাইট সিম লাইক ইটস হার্মলেস, কি ক্ষতি হয়েছে, তাই না? এটা তো কারো তো কোনো ক্ষতি হয়নি, আসলে কিন্তু ক্ষতি হয়েছে, বিকজ ওইটার দ্বারা হয়তো আরো কিছু রিসার্চ হয়েছে ওইটাকে সত্য ধরে, যেগুলো এখন এভরিথিং ইজ নাও কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। তো সেই জন্য আসলে মরাল কম্পাসটা ঠিক থাকা ইজ সো ইম্পর্টেন্ট, না হলে আসলে সবকিছুই নষ্ট হয়ে যায়। সেটাই, মানে উই আর এক্সপেরিমেন্টিং এন্ড ফাইন্ডিং আউট ট্রুথস, তাই না? দুনিয়ার দিন যত শেষে আমাদের ডিফারেন্সিয়েশনটা তো ওখানেই, মানে আমরা ইভলভ করছি টাইম টু টাইম, আমরা আরো বেটার। হ্যাঁ, তো ওটাই যে কিভাবে কোকা-কোলার রিসার্চের মতো, যে কোকা-কোলার সুগার। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে আসলেই আমাদের ইমপ্রুভ করতে হবে। আমি যদি শুধু কাগজে কলমে দেখাই দিলাম যে আমি ইমপ্রুভ করছি, কিন্তু আসলে করি নাই, তাহলে তো আসলে কোনো লাভ হলো না, তাই না? সো Yeah, I mean, I don't know, like এই জিনিসগুলো আসলে পুরো পৃথিবীতে তো কিছুটা হচ্ছে, যেমন হচ্ছে যে এখন খবরগুলা is so মানে যে ক্লিক বেইট টাইপের টাইটেল থাকে, তাই না? তো এখন এটাতে কেন হচ্ছে? কারণ হচ্ছে যে না হলে মানুষ ওখানে যদি ক্লিক করে মানুষ, তাহলে সে পয়সা পাচ্ছে, টাকা পাচ্ছে। সো বেশি টাকা পাওয়ার জন্য সে কিন্তু যা প্রয়োজন হয় অনেক সময় এটার জন্যই মানুষ নিউজটা দেখতেছে, বা মানুষ যে মেসেজটা দিতে চাচ্ছে সে কিন্তু এটা পৌঁছাতে পারতেছে। মানে মানুষের সাইকোলজিও এটা এরকম হওয়ার কারণেই আমার কাছে মনে হয় যে নিউজ পেপার বলেন, মানে কোম্পানিগুলো এইভাবেই অ্যাপ্রোচ করা শুরু করছে, যেহেতু হিউম্যান, মানে আমাদের সাইকোলজি এটাকে অ্যাকসেপ্ট করতেছে। তো অনেক সময় দেখা যায় আমরাও কিন্তু পডকাস্টে অনেক মানে ফানি করে দেওয়ার ট্রাই করি আর কি। আমিও চাই যেন কনভারসেশনে অ্যাট লিস্ট জয়েন করি। অ্যাবসলিউটলি। সো হিয়ারস হাউ আই থিঙ্ক অ্যাবাউট ইট। আমি যদি এখন আমার যদি একটা প্রোডাক্ট থাকে, আমার যদি একটা ব্যবসা থাকে, সেটার আমার বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন দেওয়া ইজ নট এ প্রবলেম। সেই বিজ্ঞাপনে আমি অবশ্যই আমার প্রোডাক্টের যে বেস্ট ভার্সন, মানে ইট শুড বি দ্য ফেস অফ মাই প্রোডাক্ট, রাইট? ইট শুড মানে এলিভেট this product to everyone. এটার কারণে মানুষ should get attracted to it. But that does not mean যে আমি ওখানে মিথ্যা কিছু লিখবো। You know, what I'm trying to say is like there is nothing wrong about like যে খুব আকর্ষণীয় করে, খুব attractive করে তারপরে হচ্ছে আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দিব, কিন্তু
আমি সেই বিজ্ঞাপনটাতে স্টিল সত্য বলতে পারি। সত্য বললেও কিন্তু মানুষ ওটা দেখবে। আমার যদি প্রোডাক্ট ভালো হয়ে থাকে, ইটস লাইক অ্যামাজনে গিয়ে আমি এখন একটা প্রোডাক্ট দিলাম, একটা সেলার দিয়ে, তারপরে আমি কতগুলো মিথ্যা রিভিউ, 5 স্টার রিভিউ দিয়ে দিলাম, তাই না? সেভাবে করে আমি যদি এখন বিক্রি করে বলে যাই যে দেখো দিস ইজ ওয়াই, মানে এটা করলে আমার বেশি বিক্রি হচ্ছে, বাট আই থিঙ্ক দ্যাটস নট ওকে, রাইট? বাট যদি আমি এখন এক্স্যাক্টলি রাইট, সো দিস ইজ দ্য ডিফারেন্স দ্যাট আই এম টকিং অ্যাবাউট। আই থিঙ্ক ইটস টোটালি ফাইন যে তো মানে এই পডকাস্টের থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করা হচ্ছে এবং সেখানে কিছু একটা দেওয়া হচ্ছে। বাট আইল গিভ ইউ অ্যান এক্সাম্পল, লাইক এখন নিউজে দেখলাম যে নোভাক হ্যাড কি যেন একটা বড় নিউজ আউটলেট পাবলিশ করছে গত 2 দিন আগে যে নোভাক হ্যাড হিজ ওয়ার্স্ট ডে অ্যাট উইম্বলডন and blah blah blah, right? I mean, he's lost to some person, right? And I'm like, what? How is that possible? Because আমি তো আসলে মানে রেগুলার ফলো করতেছি, and he was not playing, মানে ওই খেলোয়াড়ের সাথে ও খেলতেছে না, তো তাহলে কিভাবে ওর কাছে হারলো? তো আমি ক্লিক করলাম, তারা 2000 কত জানি পুরনো সেইটা এখন তারা পাবলিশ করতেছে যে ওইটা ছিল নোভাকের উইম্বলডনে ওয়ার্স্ট ডে অর সামথিং লাইক দ্যাট। এটা তো আসলে দিস ইজ নট, মনে হয় যে এটা এটা পুরাই ফ্রড, তাই না? তো ওই জন্যই বললাম যে এখন যদি আমি বলি যে লাইক যেমন এই যে এখন সোশ্যাল মিডিয়াতে আমি যখন অ্যাক্টিভ হওয়া শুরু করি, এখন আমি যদি মানুষকে ইন্সপায়ার করতে চাই তাহলে তো আমার বলতে হবে আমার গল্পটা, তাই না? আমি যদি না বলে তারপর বলি যে না মানুষ এমনি এমনি জেনে যাবে, তাহলে তো হবে না। তো তাহলে তো আমার একটা ভিডিও তৈরি করতে হবে যেখানে আমার সেটা নিয়ে কথা বলতে হবে, কিন্তু আমি সত্য বলবো, আমার মিথ্যা বলার তো প্রয়োজন নেই। এবং সেই সত্যটা আমি যদি মানুষের সামনে দেই, তারপর যদি তারা সেখান থেকে কিছু শেখে তো ভালো, কিন্তু মিথ্যা বলে তারপরে যদি আমি এই করি যে আমি আমার অনেক ফলোয়ার আছে, আমি মিথ্যা বলতেছি কন্টিনিউয়াস, এটা তো আসলে হোয়াটস দ্য পয়েন্ট, রাইট? আই মিন এট দ্য এন্ড অফ দ্য ডে it's really sad if someone is হ্যাঁ, প্লাস এটার কোনো এন্ড রেজাল্ট তো আসলে ভালো না, তাই না? মানে হোয়াটস দ্য পয়েন্ট? আই ডোন্ট নো। মানে এট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো কিছু শর্ট গেইন হয়, তারপরে এন্ড অফ দ্য ডে ইউ আর ব্র্যান্ডেড অ্যাজ এ স্ক্যামার, মানে এটা হয়ে যায় আর কি একটা টাইমে আর কি। হ্যাঁ, যেমন যে নিউজ আউটলেটের কথা বলছেন জাহিদ ভাই, আপনি তো এটার ইউ নট গোনা ক্লিক অন ইট এভার এগেইন, তাই না? এক্স্যাক্টলি, মানে yeah, যে মানুষের ট্রাস্টটা ওইটাই, লস হ্যাঁ। করা, যে লং টার্ম এফেক্টস আছে, লং টার্ম কনসিকুয়েন্সেস আছে, আই থিঙ্ক এটাই আমাদের, আই থিঙ্ক কারেন্ট জেনারেশন অর কারেন্ট context, it's very lacking আর কি, যে that insight that you need to gain long term trust and faith of people to really build something আর কি to that level. yeah, and yeah, I totally agree. এই সমস্যাটা আসলে এখন পুরো পৃথিবীতেই হতেছে, লাইক আমেরিকাতে one of the thing that I find so unbelievable যে মানুষ হচ্ছে যে যখনই টাকা দরকার হয় একটা নতুন ক্রেডিট কার্ড নেয়, তারপর সেটা ম্যাক্স আউট করে। I mean it makes no sense to me. মানে আমরা তো ইউরোপে থাকি, তাই না? আমাদের কাছে it makes no sense. এটা কিভাবে সম্ভব? কিন্তু এটা মানে it's like a very common thing in America. হ্যাঁ, But I don't know if you folks know this, but this is like crazy. Like যে আমার টাকা প্রয়োজন, আচ্ছা ঠিক আছে আমি একটা নতুন ক্রেডিট কার্ড নেই, নিয়ে তো I'm going to max it out. করবে কেন, মানে টাইম টু টাইম? Because ব্যবসা যারা ব্যাংক আছে তারাও আবার 2 নাম্বার, তারা করে এটা করে যাতে করে মানুষ বেশি স্পেন্ড করে, তারপরে গিয়ে তারা হচ্ছে ওই টাকাটা তাদের কাছ থেকে ঠিকই বের করে নেয়। যেটা হয়তো কেনার প্রয়োজন নাই মানুষের, সেটাও সে কিনতেছে, কারণ যে আরে আমি তো টাকা তো আমার আছে, আমার ক্রেডিট কার্ড একটা নিলেই টাকা আছে, বাট আসলে তো এটা তার টাকা না। ক্রেডিট ডেপ্ট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট থিং ইন দিস ওয়ার্ল্ড। আমি শাফিকে, আমার মনে আছে শাফিকে আমি গত বছর বলছিলাম যে শাফি ওয়াই ডোন্ট ইউ গেট এ ক্রেডিট কার্ড? ও বলছে আমি কেন নিব, মানে তখন ইট মেড মি থিঙ্ক আচ্ছা আমি কেন নিছি ক্রেডিট কার্ডটা। এন্ড নাও আমিও চিন্তা করি আমি আমি অত কেন বড় নিছি। ডেপ্টে নাই, অল্প ছোটখাটো ডেপ্টে আছি, বাট আমি তখন লাস্ট ইয়ারে চিন্তা করতেছিলাম আসলে তো আমি তো এনাফ ইনকাম করতেছি আমার লাইভলিহুড কাটানোর জন্য, আমি কেন ক্রেডিট কার্ডটা আসলে নিছি। সো নাও আই নো ডিজায়ার বাড়বে, পারচেজ বাড়বে, and then you just keep following Exactly. something আর কি। It's a false sense of having more money than somebody has, and it creates false needs. Like এমন না যে না ওই জিনিসগুলো আসলে প্রয়োজন আছে, কিন্তু যে আমার টাকা ক্রেডিট কার্ডে আছে, লাইক লিমিট আছে, তো কেন খরচ করতেছি না? সেটাই। তো সো এখানে অনেক এক্সপ্লয়টেশন হচ্ছে মানে পুরো পৃথিবীতেই। সো ওইটা নিয়ে আরেকটা পডকাস্ট টপিক করতে হবে আমাদের, গ্লোবাল সিস্টেম। এনিওয়ে ভাই, I need to go soon because I have some it was মানে a pleasure. Thank you আপনার ভ্যালুয়েবল ফ্রি আওয়ার সানডেতে আমাদেরকে দেওয়ার জন্য। শাফি সানডেতে কাজ রাখছে। হ্যাঁ, আমি একটু পার্সোনালি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে তিনটা মানুষের সাথে কথা বললেন, মানে উই নেভার মেট, উই নেভার টকড, মানে কেমন ছিল, মানে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? লাইক এই যে আমরা কাউকে কখনো না দেখেই যখন কনভারসেশনে যেতে পারি, এঙ্গেজ করতে পারি, মানে এই অনুভূতিটা আসলে
যদি একটু বলতেন। খুবই খুবই ভালো ছিল, অ্যান্ড আই থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আই থিঙ্ক দ্যাটস অলসো আনাদার রিজন যে আমি শুরুতেই পরিচয় বা ওইভাবে কথা বলতে চাইনি, কারণ তাহলে জিনিসটা ভারী হয়ে যায়, তাই না? যে এই যে একটা ক্যাজুয়াল আমরা কনভারসেশন করলাম, এখানে আমরা জাস্ট যেই 4 জন মানুষ আমরা কথা বলতেছি, উই শুড বি এবল টু ডু দ্যাট। তার জন্য যেটা প্রয়োজন যে আমাদের একটু মানে ভালো, হাম্বল, নাইস, আন্তরিক, দম্ভ থাকতে পারবে না, বা অন্যজন যদি একটা অন্যরকম মতামত থাকে সেটা আমাদের রেসপেক্টফুলি শুনতে হবে, তাই না? আমরা কিন্তু অনেক কিছু হয়তো আলোচনা করছি, আমাদের প্রত্যেকের মতামত ডিফারেন্ট ছিল, অ্যান্ড দ্যাটস ফাইন। আই থিঙ্ক ইটস Different টোটালি perspective, ফাইন টু yeah. ডিসএগ্রি, তাই না? আই এম অলওয়েজ হ্যাপি টু ডিসএগ্রি অন এনি টপিক, লাইক এগ্রি টু ডিসএগ্রি। কিন্তু যে যে একটা মানে লাইক ফেসবুকে আরেকটা যেটা হয় যে বাংলাদেশের যে টক শোগুলো হয়, স্পেশালি যেগুলো হচ্ছে লাইক পলিটিক্যাল পিপল থাকে, Yeah. ইটস সো ফানি, লাইক আমি It's এগুলো very মাঝে মাঝে chaotic. কমেডি হিসাবে দেখি। আরমানকে আর আমাকে মাঝে মাঝে মানুষ জিজ্ঞেস করে, "এই তোমাদের নেক্সট টক শো কবে আসবে?" I was like, আমরা কবে টক শো করছি? মানে মানে আমার ভালো লাগে, আমি ওটাতে এঙ্গেজ হতে পারি, আমার কাছে মানে এনিথিং, আর Yeah. আমি জাস্ট আমার একটু ব্লেন্ড হতে দিলে আমি আসলে Yeah. যে কোনো কিছুতে এঙ্গেজ হতে পারি, কনভারসেশন হলে, as long as it's a conversation আর কি। Yeah, no, that's really nice. That's a very good quality. And yeah, I hope you folks like continue doing this, because I tell you one thing, like social media তে যত যাই করছি, আমি করছি just out of like, I don't know, মানে আমি ভাবছি মানুষের হয়তো উপকার হবে, পরে দেখছি আমার নিজেরও উপকার হয়। সেটা হচ্ছে যে like you're saying, like you're interacting with people, you're doing something new, you learn from it. I learned a lot. So আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত মানে it's always good to do things, মানে কিছু না করে বসে থাকার চেয়ে কিছু করা ভালো, তাতে কিছু না কিছু শেখাই যায়। So please keep going, আর hopefully like also the stuff that you're doing is helping people. যদি সেটা দিয়ে 10 জনেরও উপকার হয়, it's better than zero, তাই না? So why not? So I hope you continue, and I wish you all the best. থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি, আই নো ইউ আর এ বিজি পারসন, এবং আপনি যে আমাদেরকে এতক্ষণ টাইম দিলেন, অ্যান্ড ইউ অ্যাডেড সাম ভ্যালু টু মাই লাইফ অ্যাট লিস্ট আজকে এই Thank you. কনভারসেশনের I really মাধ্যমে। appreciate that. Thank you. I will see few of the things differently from now on. And আমার কাছে মানে এই যে আমরা যে পডকাস্টটা করি, এটার মানে মেইন উদ্দেশ্যটা মনে হয় এটা একটা মানে কনসেপ্ট আমি শিখছি বইটই পড়ে, সেটার নাম হলো এক্সিস্টেন্সিয়ালিজম। মানে মানুষজন অ্যাকচুয়ালি কিছু একটা জিনিস রেখে যেতে চায়, মানে when I'm not around, মানে I have left some of my valuable conversations with few of my closest friends. মানে আমি আর কি এই যে আমাদের কিছু কবিরাও ছিল, কিছু রাইটাররাও ছিল, এদের মধ্যে এই এক্সিস্টেন্সিয়ালিজমটা বেশি কাজ করে, যেমন জীবনানন্দ দাশ বা রবীন্দ্রনাথ ঠাকুর বা আরো বড় বড় যারা, কাফকা, এরা কিন্তু সবাই এক্সিস্টেন্সিয়ালিজমের জন্য মানে একটা ওয়ান পারফেক্ট পোয়েম, ওয়ান পারফেক্ট বুক। সো আমি আর কি মাঝে মাঝে ফ্রি টাইমে গান টান করি আর পডকাস্ট করি, মানে আমার প্রফেশনাল লাইফ ছাড়া এগুলোই আমার কাজ। সো আমি এইগুলো করি আর কি এক্সিস্টেন্সিয়ালিজমের জন্য, যে ইফ আই এম নট That's হিয়ার, awesome. Yeah. এটাই না, আর কি। আমাদেরকে পৃথিবীতে মানে আসার সুযোগ দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে, আমাদেরকে মানে এত কিছু করার ক্ষমতা দেওয়া হয়েছে, তাই না? আমরা যদি একটা কিছু রেখে যাই, আই থিঙ্ক ইটস রিয়েলি মানে ফিটিং অফ দ্যাট অপরচুনিটি। সো I really like admire the way you just explained it. হ্যাঁ, Thank you আমিও very much. মানে ইউভাল নোয়া হারারি, আপনি ওর নাম শুনছেন সম্ভবত, যে সেপিয়েন্স একটা বইয়ের প্রথম যে একটা প্যারা আছে আমাকে খুব সাইকোলজিক্যালি টাচ করছে, যে 3000 বছর আগে সাউথ অফ ফ্রান্স সম্ভবত, ইফ আই এম নট মিস্টেকেন, যে ওখানে মানুষের কিছু হ্যান্ড প্রিন্ট পাওয়া গেছে, মানে ফসিল Mhm. পাওয়া গেছে, যে 3000 বছর আগে মানে পিপল ট্রাইড Yeah. মানে টু লিভ সামথিং আর কি। মানে হুম। এই যে আমি মানে ওই পয়েন্টটা পড়ার পরে আমি খুব মানে সারপ্রাইজড হয়ে গেছি, যে আসলে মানে হোয়াটস দ্য পয়েন্ট, মানে আমরা এখানে আসছি কিছু রেখে যাবো দেন চলে যাবো, মানে দ্যাটস Right. হোয়াট ইট ইজ। No, that's really nice. I really মানে that's very, yeah, that's very deep, and I like deep stuff. থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ভাইয়া, নাও দ্যাট উই নো আপনি মাঝে মাঝে সানডেতে ফ্রি থাকেন, এনি টাইম ইফ ইউ আর ফ্রি, উই উড রিয়েলি Sure. লাভ টু ইনভাইট ইউ অ্যাগেইন ইন আওয়ার পডকাস্ট, বিকজ আই হ্যাভ সো মেনি মোর কোয়েশ্চেন্স যেগুলা মানে খুব Sure. বেশি লেন্দি হয়ে যাবে, বাট আই উড রিয়েলি লাভ টু হ্যাভ এ কনভারসেশন উইথ ইউ অ্যাগেইন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং আজকে। Sure. No, thank you for having me, and at such short notice. কারণ আমার এই weekendটা was really like perfect for me. Next weekend I'm traveling, Nice. তারপরের weekend I'm traveling, and maybe most likely তারপরেরটাও, so না, আমি I'm really প্ল্যানিং happy. করতেছিলাম আপনাকে হয়তো নেক্সট উইক বা তারপর উইক, তখন উদয় আমাকে বুদ্ধিটা মানে ও বলছে কি যে ভাইয়া মাইট বি ফ্রি দিস উইকেন্ড, সো এটা আরো বেটার হয় যদি উনি হয়তো ফ্রি থাকে, তাহলে মানে আরো বেটার হবে আর কি। আচ্ছা, মাইকটা সরে গেছে ভাইয়া। Yep. Hey, sorry. সমস্যা নেই।
না So মানে I just কালকে kept আমরা it প্ল্যান simple আর কি, করতেছিলাম মানে যে মেসেজ আপনাকে করে নেক্সট আপনাকে উইকেন্ড পেয়ে গেলাম বা আমি। পরে ডাকবো কিনা। পরে আমি আরমানকে বলছি যে আরমান ভাইয়া মাইট বি ফ্রি অন সানডে, ইউ ক্যান আস্ক হিম অলওয়েজ। সো জাস্ট মানে এটা অনেক মানে ভালো একটা মানে স্পন্টেনিয়াস প্ল্যান ছিল এন্ড আই রিয়েলি লাইকড ইট। Yeah, no, thank you for doing that. Yeah. Uh, ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে ওকে ভাইয়া, we'll stay in all touch right. and good luck with your travels. I hope you have a wonderful summer. Thank you. You too. থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, Bye. All right. Right. বাই। Bye. Bye, bye.